রেকর্ডিংটা স্টার্ট। ওকে। সকলে কেমন আছেন? কথা যাচ্ছে আমার স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো আজকে আমরা রিভাইজের দিকে খুব একটা গেছি। এতক্ষণ তো মোটামুটি আমরা একটু রিভাইজ করে নিয়েছি, আধা ঘন্টা অলরেডি আমাদের হয়ে গেছে। তো এবার আমরা একদম ডাইরেক্ট আজকের সাবজেক্টে ঢুকবো, কেমন? বেশি সময় নষ্ট আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চর্চার মধ্যে শুধু আমরা একটিবার পঞ্চতত্ত্বের ছোট্ট করে খুব শর্টে একবার চর্চা করে নেব, কারণ যেহেতু পুরো বাস্তুটা এটার উপর দাঁড়িয়ে আছে, কেমন? তো দেখুন, এই যে আকাশ তত্ত্ব, এই আকাশ তত্ত্ব থেকে কার সৃষ্টি হচ্ছে না? জল তত্ত্বের। অর্থাৎ আকাশ তত্ত্ব জল তত্ত্বের রচয়িতা বা সৃষ্টিকর্তা। তাহলে আকাশ তত্ত্ব থেকে জল তত্ত্বের সৃষ্টি হলো, জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি হলো, বায়ু তত্ত্ব থেকে অগ্নি তত্ত্বের সৃষ্টি হলো, এবং অগ্নি তত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের, আবার পুনরায় পৃথিবী তত্ত্ব থেকে আকাশ তত্ত্বের সৃষ্টি। এটা আমরা মোটামুটি বুঝে গেছি। তো এবার যদি এদের একে অপরের বিনাশের কথা বলা যায়, তো দেখুন কিভাবে এরা একে অপরকে বিনাশ করছে বা একে অপরকে একদম ধ্বংস করে দিচ্ছে। শুধু ধ্বংসই না, আজকে আমরা একটু এর ডিপে ঢুকবো যে একে অপরকে যেরকম এরা ধ্বংস করতে পারে, ঠিক একে অপরকে এরা সাপ্রেসও করতে পারে, মানে দমিয়েও দিতে পারে, পুরোপুরি ধ্বংস করবে না। দেখা গেল যে কোনো একটা দিক আমার প্রচন্ড বেড়ে আছে, যেটা গতকাল আলোচনা করছিলাম। কোনো একটা দিকে আমার প্রচন্ড পরিমাণে বেড়ে আছে মানে তার এনার্জিটা খুব হাই হয়ে আছে, এনার্জিটা খুব বেশি হয়ে আছে। তো সেই এনার্জিটাকে আমাকে কম করতে হবে, আমাকে দমিয়ে দিতে হবে। এতটা এনার্জি আমার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে যেই এনার্জিটা আমার প্রচন্ড পরিমাণে বেড়ে আছে সেটাকে আমায় কমাতে হবে। তো তাকে কমানোর জন্য আমি তার অ্যান্টি এলিমেন্ট তো ইউজ করতে পারবো না। মানে সাপোজ যদি কোথাও আমার অগ্নিতত্ত্ব প্রচন্ড পরিমাণে বেড়ে থাকে, তো তাকে সেখানে যদি আমি জলকে ব্যবহার করি, তো সেক্ষেত্রে সে পুরোপুরি নিভে যেতে পারে। তো তাকে আমি সেভাবে নিভতে দেব না, তাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসবো, তাকে আমি আমার ইচ্ছে মতন ব্যবহার করব। যদি এই রকম সিচুয়েশন আসে তখন আমরা কি করতে পারি, তো সেটা আজকে জানবো। কিছুটা অ্যাড এখানে আসছে, স্ক্রিনে শো করছে। তো যেখানে ছিলাম, এবার দেখুন, যদি বিনাশের দিকে দেখতে হয়, তো সেক্ষেত্রে জল আর অগ্নি, যে যাকে বানটা মারছে, অর্থাৎ এই যে বানের পিছন দিকটা যার দিকে আছে সে হচ্ছে অস্ত্র ছাড়ছে, আর ছুঁচটা যেদিকে আছে তাকে সে ধ্বংস করছে। জল বান মারছে অগ্নিকে, মানে জল সর্বদা অগ্নিকে ধ্বংস করবে। আবার অগ্নি বান মারছে আকাশকে, অর্থাৎ আগুন সবসময় আকাশকে ধ্বংস করবে। আকাশ কিন্তু আগুনকে ধ্বংস করছে না, বা আগুন জলকে ধ্বংস করছে না, জল আগুনকে ধ্বংস করছে। আবার আগুন আকাশকে ধ্বংস করছে, আকাশ ধ্বংস করছে বায়ুকে, আর বায়ু ধ্বংস করছে পৃথিবীকে, আবার পুনরায় পৃথিবী ধ্বংস করছে জলকে। তো এই যে এরা একে অপরকে একদম শেষ করে দিচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। এইবার যদি আসি আমি দমানোর জায়গায়, তো দমাতে গেলে কি হবে না, খুব সিম্পল একটা ব্যাপার। আমরা এখন এইভাবে মানে ক্লকওয়াইজ ঘুরছি। যখন আমরা ক্লকওয়াইজ ঘুরছি তখন দেখছি যে একে অপরকে এরা কি করছে, একে অপরকে সৃষ্টি করছে। যখন আমরা এই ক্লকওয়াইজটা ছেড়ে দেব, অ্যান্টি ক্লক যাব, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো তখন একে অপরকে দমাবে। কিভাবে? খুব সিম্পল ব্যাপার। জল
যদি কোথাও নর্থের এরিয়া প্রচন্ড বেড়ে আছে বা নর্থের এনার্জি খুব হাই হয়ে আছে, তো নর্থের এনার্জি যখন হাই হয়ে যায়, খুব বেশি বেড়ে থাকে, তখন যে প্রবলেমটা আসে, সেই বাড়ির ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু বেনিফিট খুব একটা বেশি আসে না। যে যতটুকু পরিশ্রম করছে সেই ফলটা পুরোপুরি পায় না। তো সেক্ষেত্রে এই নর্থকে আমায় কম করতে হবে। তো নর্থকে কম করতে গেলে, নর্থকে মানে জল তত্ত্বকে কম করতে গেলে, আমি সেখানে ডাইরেক্ট পৃথিবী তত্ত্বকে নিয়ে যেতে পারবো না। কারণ পৃথিবী তত্ত্বকে নিয়ে যাওয়া মানে সেই জলটাকে সে শুষে নেবে, জলের জায়গাটা ধ্বংস করে দেবে। অতএব পৃথিবী তত্ত্ব সেখানে ডোন্ট অ্যালাউ। সেখানে কাকে নিয়ে যাবো? না, জলের যে ছেলে, জলের পরেই যার অবস্থান, কে? বায়ু। যখন আমরা নর্থে গ্রিন কালার করে দেবো, যদি কালারের মাধ্যমে দেখা যায়, বা নর্থে আমি বায়ু তত্ত্বকে নিয়ে গেছি কোনোভাবে, সেটা কালার হোক, সেটা এলিমেন্ট হোক, যা কিছু হতে পারে, নিয়ে গেছি, তখন সঙ্গে সঙ্গে কিন্তু জলতত্ত্বের যে বিশাল প্রভাবটা ছিল, প্রচন্ড হাই এনার্জেটিক ছিল, বেড়েছিল, সেটা কমে যায়। ঠিক তেমনি আকাশ তত্ত্বের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আকাশ তত্ত্ব যখন প্রচন্ড হাই হয়ে যায়, প্রচন্ড হাই লেভেলে থাকে, মানে এনার্জি প্রচন্ড বেশি থাকে, তখন কি হয় না, মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়, তার যোগ্যতার থেকেও বেশি। তার হয়তো যোগ্যতা অনেক কম তার আকাঙ্ক্ষার থেকে, কিন্তু সে আকাঙ্ক্ষিত হতে থাকে, সে আরো মানে সন্তুষ্ট ব্যাপারটা তার মধ্যে আসে না, সন্তুষ্টি সে পায় না। সে যে আরো চাই, আরো চাই, আরো চাই, আমাকে আরো পেতে হবে, এইরকম একটা ভাব তার মধ্যে অটোমেটিক আসতে থাকে। যে আকাশ তত্ত্ব প্রচন্ড লেভেলে হাই থাকে, তখন আকাশ তত্ত্বকে কমাতে গেলে তখন আমাকে সেখানে জল তত্ত্বকে নিয়ে আসতে হবে। যদি আকাশ তত্ত্বের জায়গায় জল তত্ত্ব চলে আসে পিছন দিকে ব্যাক করে, তখন আকাশ তত্ত্ব কিন্তু দমে যাবে। ঠিক এই সেম প্রসেস পৃথিবী তত্ত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। যাদের মধ্যে বা যে বাড়িতে পৃথিবী তত্ত্বের এনার্জি খুব হাই থাকে, তো সেখানে আমরা আকাশ তত্ত্বকে নিয়ে আসতে পারি, তার এনার্জিকে। স্যার আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। আমরা তত্ত্ব বলতে কি বুঝি? তত্ত্বটা আমরা কেন উচ্চারণ করছি? ভালো প্রশ্ন। দেখুন, তত্ত্ব আমরা এই কারণে বলছি, তত্ত্ব অর্থাৎ যার শেষ নেই, যার মহিমার শেষ নেই। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা পঞ্চতত্ত্বই বলি এটাকে। কেন বলি? যেরকম ধরুন তত্ত্ব বা তত্ত্ব জ্ঞান বলা হয় যেগুলোকে। যেমন যদি গীতাকে ধরে নিই আমরা, গীতার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা তত্ত্বজ্ঞান, পুরোটাই তত্ত্বজ্ঞান। তত্ত্ব অর্থাৎ একাধারে যে দর্শনকেও বোঝায়, তত্ত্ব অর্থাৎ একাধারে যে সীমাহীন, পরিসীমাহীন জ্ঞানকে বোঝায়, যা বা পরিসীমাহীন যার ব্যাপ্তি, তাকে তত্ত্ব বলা হয়। আর বাকি যে আদার্স জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা জিনিস বলি, বা যে কোনো মাল বলি, বা যে মানে একটা সীমিত ওয়ার্ডকে ইউজ করি। আর যে নামের পিছনে বা যে জ্ঞানের পিছনে তত্ত্ব কথার প্রয়োগ হয়, তত্ত্ব কথার প্রয়োগ মাত্রই আমাদের বুঝে নিতে হবে যে এর সীমা পরিসীমা নেই, এটা অপরিসীম। তো এই যে আমরা বলছি জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, ছোট্ট একটা কথা জল তত্ত্ব, কিন্তু এই জল তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। এর কোনো সীমা নেই, কারণ জলকে আমরা অপর নাম জলের জীবন, জীবন নামে চিনি। তো জলকে এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়, আর জলের কাজ কি অ্যাকচুয়ালি বলা সম্ভব নয়, কারণ ওর কাজ বিশাল, সীমাহীন। ঠিক তেমনি পাঁচটি তত্ত্ব যে রয়েছে আমাদের এখানে, তো পাঁচটি তত্ত্বই কিন্তু সীমাহীন, এদের শক্তি অপরিসীম। এদেরকে আহ, বলে বা লিখে কোন একটা জায়গায় এদেরকে আবদ্ধ করে রাখা সম্ভব না। তো যার অস্তিত্ব, স্যার একদম ক্লিয়ার হয়ে গেলাম আমি। বলুন। Thank you, স্যার। স্যার আমি ক্লিয়ার হয়ে গেলাম, এটাই আমার একটু কনফিউশন ছিল। হ্যাঁ, যার কোনো সীমা পরিসীমা নেই অস্তিত্বের, তাকেই বা তার নামের পিছনে আমরা তত্ত্ব ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো যখন পৃথিবী তত্ত্ব প্রচন্ড পরিমাণে এনার্জেটিক হয়ে থাকে, বেড়ে থাকে, তখন আমরা সেখানে আকাশ তত্ত্বকে নিয়ে আসছি, যাতে পৃথিবী তত্ত্বের প্রভাবটা কমতে পারে। ঠিক একই রকম ভাবে অগ্নিতত্ত্ব যখন প্রচন্ড বেড়ে যায়, তখন অগ্নিতত্ত্বকে কমাতে হয়, তখন আমরা পৃথিবী তত্ত্বকে নিয়ে এসে তাকে কমাতে পারি, তাকে কন্ট্রোল করতে পারি। ঠিক বায়ু যখন বেড়ে যাবে, তখন সেখানে আগুনকে নিয়ে যাব, আগুন কন্ট্রোল হয়ে যাবে। তো এইরকম ভাবে ক্লকওয়াইজ যখন যাবে, তখন একে অপরের এনার্জিকে বাড়াবে। কিভাবে না, দেখা গেল এখন নর্থের জলের জায়গাতে আমার এনার্জি আগে থেকে কম আছে, আমি নর্থকে বাড়াতে চাই, আমি জলতত্ত্বের প্রভাবকে বাড়াতে চাই, আমার কাজের সুযোগকে আমি আরো বাড়াতে চাই। সেখানে কি করব? সেখানে যদি পুরো হোয়াইট কালার করে দিই, মানে আকাশ তত্ত্বকে নিয়ে গেলাম। এই যে কালার বলছি না, এই কালার গুলো এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। যেমন জলের নর্মাল কালার কি হয়? নীল কালার হয়। তো জল তত্ত্বের স্বাভাবিক কালার যেটা, সেটা নীল হয়ে গেল। বায়ুর যে স্বাভাবিক কালার, সেটা আমরা সবুজ ধরি।
তো সেটা সবুজ হয়ে গেল। আগুনের স্বাভাবিক কালার লাল, সেটা লাল হয়ে গেল। পৃথিবী তত্ত্বের স্বাভাবিক কালার হলুদ, সেখানে আমরা হলুদ করে দিলাম। আকাশ তত্ত্বের স্বাভাবিক কালার হলো সাদা। তো এই 5টি তত্ত্বের 5 রকম কালার। কেমন? তো এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ কালারের মাধ্যম দিয়ে করে থাকি, কারণ কালার দিয়ে কাজটা খুব দ্রুত হয় এবং খুব এফেক্টিভ হয় এবং প্রভাবশালী, প্রচন্ড প্রভাবশালী। কালার মানে স্বয়ং সেই তত্ত্ব, এক কথায় বলতে গেলে। ঠিক যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা সবাই চিনি। তো দেখবেন যখনই অধর্মের প্রচন্ড প্রভাব বেড়ে যায়, তখন কোনো না কোনো অবতারকে আসতে হয় এই পাপগুলোকে সরিয়ে পুনরায় ধর্ম স্থাপনের জন্য, তাই না? তো স্বয়ং তিনি আসেন না, তিনি তার অংশকে পাঠিয়ে দেয় অবতার স্বরূপ। তো যদি এই তত্ত্বের কালার আর তত্ত্বের মধ্যে আমরা তুলনা করি, তো খানিকটা এরকম। তত্ত্ব স্বয়ং সেখানে আসছে না, ঠিক কথা, এবার স্বয়ং তাকে আমরা রাখছি না, কিন্তু কালারের মাধ্যম দিয়ে তার অবতারকে সেখানে রাখছি, সে সেই কাজটা করে দেবে। অর্থাৎ কালারকে আমরা সেই তত্ত্বের অবতার বলে থাকি। এতটাই প্রভাবশালী থাকে, এতটাই ক্ষমতাবান এই কালারগুলো। তো আমরা জল তত্ত্বকে যখন বাড়াতে চাইছি, তখন সেখানে হোয়াইট কালার করলাম, সাদা কালার করলাম, জল তত্ত্ব কিন্তু বেড়ে যাবে, প্রভাবটা বেড়ে যাবে। আমার বায়ু তত্ত্বের দিকে পূর্ব দিক থেকে বাড়াতে হবে, পূর্ব দিকের সাইড থেকে আমার এনার্জি আরো বাড়াতে হবে। আমি সোশ্যাল কানেক্টিভিটি চাইছি, আমি ইলেকশনে দাঁড়াতে চাইছি, আমি আমার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছি। তখন দেখছি আমার অলরেডি আমি সবুজ কালার করে রেখেছি, কিন্তু সবুজ কালার করে রাখার পরেও আমার সেই শক্তি যে লেভেলে আমি চাইছি পাচ্ছি না। তখন আমি সেখানে অর্ধেক জায়গাটা নীল কালার করে দেবো সবুজের সাথে। তখন কি হবে? তখন ওই পূর্ব দিকে এনার্জি ডাবল হয়ে যাবে, আরো বেড়ে যাবে, বায়ু তত্ত্ব আরো বেড়ে গেল। অগ্নিতত্ত্বের ক্ষেত্রেও ঠিক তাই। যখন অগ্নির এনার্জির বেশি প্রয়োজন হয়, তখন সেখানে আমরা গ্রিন কালার করিয়ে দিই, কারণ বায়ু অগ্নিকে বাড়তে সাহায্য করে। পৃথিবী তত্ত্বের ক্ষেত্রেও তাই। তবে পৃথিবী তত্ত্বের ক্ষেত্রে যেহেতু জোনটা একটু ভিন্ন পর্যায়ে, সেই জন্য আমরা ডাইরেক্ট সেখানে কিচেন কি নিয়ে যেতে পারি না, কিন্তু অগ্নি তত্ত্বকে কালারের মাধ্যম দিয়ে নিয়ে যেতে পারি। তারপর আসছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব ঠিক একদম সেম জিনিস, যদি সেখানে ইয়েলো কালার করে দেওয়া হয় বা পৃথিবী তত্ত্বকে কোনোভাবে সেখানে নিয়ে যাওয়া হয়, আকাশ তত্ত্বের গুণও বৃদ্ধি পায়। তো যখন আমরা সাইকেল সিস্টেমের মধ্যে দিয়ে ঘুরছি, অর্থাৎ ক্লকওয়াইজ যাচ্ছি, তখন একে অপরের এনার্জিকে বৃদ্ধি করছে। আবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, তখন একে অপরের এনার্জিকে কমিয়ে দিচ্ছে, দমিয়ে দিচ্ছে। আর এই যে ক্রিস ক্রস চিহ্ন দেওয়া আছে, একে অপরকে বান মারছে, মানে এরা একে অপরকে ধ্বংস করছে। এই কনসেপ্টটা আমাদেরকে বুঝে নিতে হবে, এটা আমাদের মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে, ব্যাস। এইবার আজকের আমাদের আলোচ্য বিষয়, আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে রিলেশন। তো সর্বপ্রথম যদি আমরা রিলেশনেই প্রবেশ করি, সাউথ ওয়েস্ট, এই ছকটা দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এই যে ছকটা আমরা দেখছি, দেখুন এখানে বাস্তু চক্র বসানোই আছে। এই জায়গাটা সাউথ ওয়েস্ট পড়ছে, এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা। কাজ করছে না, সেটা সরছে না, হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। এক মিনিট, আমি একটু টাইম চেয়ে নিচ্ছি, একটু টেকনিক্যাল কল হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। শুনতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখুন, আমরা সাউথ ওয়েস্ট থেকে, দেখা যাচ্ছে তো স্ক্রিন? দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আমরা সাউথ ওয়েস্ট নিয়ে আলোচনা করব। তো সাউথ ওয়েস্ট কিসের দিক? সাউথ ওয়েস্ট আমাদের পিতৃপুরুষের জায়গা।
যদি সাউথ ওয়েস্টকে আমরা সেভাবে দেখি, নৈಋত্য কোণ এমন একটা জায়গা যেটা আমাদের প্রত্যেক সম্পর্ককে দেখে, প্রত্যেক সম্পর্ককে, নৈಋত্য কোণ। তো আমাদের হিসাব অনুযায়ী সাউথ ওয়েস্টের জায়গা ঠিক এইটা। তো আমি কি করলাম, সাউথ ওয়েস্টে এখন অজান্তে, আমার তো সেরকম ভাবে বাস্তব জ্ঞান নেই, আমি কি করলাম, সাউথ ওয়েস্টের জায়গাতে আমি বাথরুম বসিয়ে দিলাম। আমার টয়লেট সাউথ ওয়েস্টে চলে আসলো। এবার সাউথ ওয়েস্ট জায়গাটা কার না, নৈಋত্য কোণ জায়গাটা হচ্ছে রাহুর জায়গা, তাই তো। তো এই যে রাহুর জায়গা আমরা অবস্থান করছি বা টয়লেটের অবস্থান করালাম, রাহু স্বয়ং কিন্তু টয়লেট, কালকে আলোচনা করছিলাম না যে রাহু মানেই টয়লেট, রাহু মানেই ক্ষতিকর। তো রাহু যখন নিজেই টয়লেট, রাহু যেখানে যেখানে যাবে, যেখানে যেখানে যাবে সেখানেই কিন্তু প্রবলেম করবে। রাহু যদি কোথাও উত্তর দিকে চলে যায়, অর্থাৎ টয়লেট রূপে, রাহুর রূপ বাস্তুর মধ্যে যদি রূপ বলা যায়, রাহুর রূপ কি, রাহুর রূপ টয়লেট। শুক্রের রূপ কি, শুক্রের রূপ হচ্ছে বেডরুম। তো এরকম না, প্রত্যেকটা গ্রহের একটা করে রূপ হয়, প্রত্যেকটা গ্রহের। তো বাড়ির মধ্যে কি কি থাকে আমাদের, বাড়ির মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে একটা বেডরুম থাকে, বেডরুমের মধ্যে যেগুলো থাকে খাট বিছানা থাকছে, আলমারি থাকছে, আয়না থাকছে, এগুলো থাকছে। তারপর আমাদের বাড়ির মধ্যে কিচেন থাকছে, তারপর বাথরুম থাকছে বা টয়লেট থাকছে, উঠোন থাকছে বা বারান্দা থাকছে, মেন গেট, মেন ডোর থাকছে। তারপর বাড়ির মধ্যে এরকম আরো যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সম্পর্ক তাই, বাড়ির মধ্যে থাকা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। তো এই যে এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে, এক একটা আহ, বস্তু, এক একটা সম্পর্ক, এক একটা ব্যক্তি, তো এদের কিন্তু প্রত্যেকের প্রভাব থাকে, প্রত্যেকের প্রভাব থাকে। তো এই যে রাহু আমাদের বাড়িতে টয়লেটকে রিপ্রেজেন্ট করে, টয়লেট মানে রাহু। টয়লেটকে আমি যেখানে প্লেস করব, যেখানে, পুরো 16 দিকের মধ্যে যেখানেই প্লেস করব, রাহু সেখানেই চলে যাবে। উত্তর দিকের মধ্যে যে কোনো জায়গায় আমি টয়লেটকে যদি প্লেস করি, সেটা বুধের সঙ্গে রাহুর যুতি হয়ে গেল, অত্যন্ত ক্ষতিকর, গতকালকে পড়েছি। পূর্ব দিকের যে কোনো ক্ষেত্রে আমি টয়লেটকে প্লেস করলাম, সেখানে আবার রবির সঙ্গে রাহুর যুতি হয়ে গেল, সেটা আরো বড় ক্ষতি। দক্ষিণ দিকে করলাম, দক্ষিণ দিক মানে অগ্নিকোণে এখানে শুক্র রয়েছে আর দক্ষিণ দিকে মঙ্গল রয়েছে। তো আমি যদি অগ্নিকোণটা ছেড়ে দক্ষিণেই কেবলমাত্র করি, তাহলে সেটা মঙ্গলের সঙ্গে রাহুর যুতি হয়ে গেল, অঙ্গারযোগ তৈরি করে দিল, আরো ক্ষতিকর হয়ে গেল। পশ্চিমে আসলে শনির দিক চলে আসলো, পশ্চিমের সঙ্গে শনির সম্পর্ক, তো সেখানে আবার দেখা যাচ্ছে শনির সঙ্গে যুতি হয়ে গেল। তো এমত অবস্থায় নৈঋত্য কোণ তো রাহুর নিজস্ব কোণ, নিজস্ব দিক, নিজস্ব ক্ষেত্র। তাহলে প্রশ্ন আসতেই পারে যে নৈঋত্য কোণ যখন রাহুর নিজস্ব ক্ষেত্র, তাহলে রাহুর জায়গায় রাহু নয় কেন, তাই না? রাহুর জায়গাতে রাহুর নয় কেন? ব্যাপারটা হচ্ছে খুব সহজ জিনিস এটা। রাহুর স্বাভাবিক চরিত্র হচ্ছে অধর্মের চরিত্র, অশান্তির চরিত্র, কালো ছায়া যাকে বলে। তো যখন সেই অধর্মকে আমি আরো বেশি শক্তিশালী করে দেব বা করে দিচ্ছি, তাহলে সে তো আমার ক্ষতি করবে। এই জন্য আসরিক প্রবৃত্তি এই বাস্তুপুরুষের ওপরে দেবতা এবং দানব উভয়েরই অবস্থান রয়েছে। আমরা যে এনার্জিটাকে বাড়াবো, গতকালকে বললাম না যে পজিটিভ এনার্জি বা দৈবিক এনার্জি যেটা হয় সেটা নর্থ ইস্ট থেকে আসে, অর্থাৎ নর্থ ইস্টের দিকে সমস্ত দেবতাগুলো বাস করছে, দৈবিক এনার্জি বাস করছে। আর সাউথ ওয়েস্টের দিকে সমস্ত আসরিক শক্তি বা নেগেটিভ এনার্জির বসবাস। তো এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি কোনটাকে বাড়াবো? আমি নর্থ ইস্টের এনার্জিকে বাড়াবো নাকি আমি সাউথ ওয়েস্টের এনার্জিকে বাড়াবো? এটা একটা বড় ব্যাপার। যখনই আমি সাউথ ওয়েস্টে টয়লেট নিয়ে আসলাম, তখন আমার মানে জ্ঞানত অবস্থাতে হোক বা অজ্ঞানত অবস্থায় আমি সাউথ ওয়েস্টকে বুস্ট করলাম, সাউথ ওয়েস্টের এনার্জিকে বাড়ালাম। সাউথ ওয়েস্টের এনার্জিকে বাড়াবার সঙ্গে সঙ্গে যেগুলো প্রথম প্রথম ঘটতে আরম্ভ করবে, এটা এই সাউথ ওয়েস্টে টয়লেট আসা মানেই 100% জানতে হবে যে পিতৃদোষের সিমটম শুরু হয়ে গেছে বা পিতৃদোষ লেগে গেছে। পিতৃদোষটা কি না, পিতৃদোষ অর্থাৎ পিতৃপুরুষদের যে দোষ হয়, তাদের যে অভিশাপ হয়, সেটাকেই পিতৃদোষ বলা হয়। আর আমাদের এই শাস্ত্রে, সনাতন ধর্মের শাস্ত্রে পিতৃদোষকে অত্যন্ত আহ, জঘন্যতম এবং অত্যন্ত খারাপ দোষ বলে বিবেচনা করা হয়।
সেই সমস্ত দোষের মধ্যেই, মানে যত রকম খারাপ প্রকার, মানে খুব খারাপ দোষ আছে, সেই খুব খারাপ দোষের মধ্যেই একটা শ্রেণীতে পিতৃদোষকেও ফেলা হয়। আর পিতৃদোষ কিন্তু অত সহজে আসে না। আমরা পিতৃদোষ এখন ম্যাক্সিমাম লোকের ছকেই দেখতে পাবো, যদি জন্মকুণ্ডলী কারো ওই সম্পর্কে কারো আইডিয়া থাকে, তো সেখানে আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলীতে যখনই আমরা পঞ্চম অষ্টম ঘরে রাহুকে দেখবো, বা রাহু বা রবিকে একে অপরের নক্ষত্রে দেখবো, তখনই ধরে নেবো যে অবশ্যই 100% এর মধ্যে পিতৃদোষ আছে। আর পিতৃদোষ না থাকলে এইখানেই মজা, বাস্তু আর জ্যোতিষের মধ্যে এখানেই মজা। জন্মছকে যদি পিতৃদোষ না থাকে, তাহলে বাস্তুর মধ্যে সাউথ ওয়েস্টে টয়লেট কোনোদিনই আসবে না। আর জন্মছকে যদি পিতৃদোষ থাকে, তাহলে সেই ব্যক্তিকে সাউথ ওয়েস্টের টয়লেটে বা সাউথ ওয়েস্টের মেন গেটে জীবনে কোনো না কোনো সময় কখনো না কখনো তাকে যেতেই হবে, যেতেই হবে। আর সব থেকে মজার জিনিস কি জানেন, যারা একটু মোটামুটি মধ্যবিত্ত থেকে বা গরিব থেকে বড়লোক হয়, একটু অর্থের মুখ দেখে, অর্থ রোজগার করে, জীবনের শেষ বয়সে গিয়ে সেই ব্যক্তিকে সাউথ ওয়েস্টে মেন ডোর আছে এরকম ঘরে যেতেই হয়। 90% ক্ষেত্রে হয়, যেতেই হয় তাকে, কারণ তাকে তার কর্মফলটা সেখানে গিয়ে চোকাতে হবে। কারণ বাড়ি, এই ধরুন আমরা মাঝে মধ্যে প্ল্যান করি একটা বাড়ি নেব, একটা বাড়ি কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো, এই যে প্ল্যান করি, আমরা ভাবি যে আমরা নিজের ইচ্ছায় বোধহয় কিনছি, আমি পছন্দ করেছি বলে বোধহয় ফ্ল্যাটটা আমি পাচ্ছি, বা আমার ইচ্ছে আছে বলে, আমার অর্থ আছে বলে মনে হয় আমি এই বাড়িটা কিনতে পারছি না। এটা সম্পূর্ণ ভুল। ব্যাপারটা হচ্ছে, এটা সম্পূর্ণ আমাদের কর্মফল। আমরা যা কর্ম করেছি সেই কর্মের ফলটা ভোগ করতে হবে। গতকালই আলোচনা করছিলাম না, বাস্তুপুরুষের সৃষ্টি শুধুমাত্র তার পিঠের ওপরে আমরা নির্মাণ কাজ করব বা নির্মাণ করব এই জন্য হয়েছে, কিন্তু শুধুমাত্র এই একটা কারণের জন্য হয়নি। বাস্তুপুরুষের দ্বারা আমরা আমাদের কর্মফলটাও ভোগ করব, এটাও গতকাল আলোচনা হয়েছিল। সেটা কিভাবে, সেটা আজকে একটু বোঝার চেষ্টা করব, যে কর্মফল বাস্তুর মাধ্যম দিয়ে কি করে ভোগা সম্ভব। বাস্তুর মাধ্যম দিয়ে ভোগা সম্ভব, আর বাস্তুই একমাত্র মাধ্যম কর্মফল ভোগার, একমাত্র মাধ্যম। আমি কোনো একটা কর্ম অতীতে করেছি যার ফলটা আমাকে ভবিষ্যতে গিয়ে ভোগ করতে হবে, অতএব যে কর্মটা করেছি সেই কর্মফলটা ভোগ করতে গেলে দেখা গেল আমি একটা খুব জঘন্যতম অপরাধ করেছি, খারাপ কাজ করেছি, তো সেই খারাপ কাজের ফলটা ভোগ করতে গেলে আমার পশ্চিম দিকটা আমায় খারাপ করতে হবে। যতক্ষণ না পশ্চিম দিক খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কর্মের ফলটা ভোগ করতে পারবো না, বা সেই কর্মের ফলটা আমার কাছে আসতে পারছে না। কেন আসতে পারছে না? পশ্চিম দিকটা স্ট্রং আছে, সেই জন্য আসতে পারছে না। তাহলে পশ্চিম দিকটা কোনোভাবে খারাপ হবে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এই পশ্চিম দিকটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তখন নিয়তি আমাকে নিয়ে যাবে অন্য একটা বাড়িতে। পরিস্থিতি এমনভাবে সৃষ্টি হবে যে আমি এতদিন যেখানে ছিলাম, যেখানে থাকছিলাম, সুখে শান্তিতে বসবাস করছিলাম, সেখানে আমি থাকতে পারবো না। সেটা কাজের সূত্রে হোক, সেটা যে কোনো কারণে সেই জায়গা আমাকে ছাড়তে হবে, আর এমন একটা জায়গায় আমায় যেতে হবে যেই জায়গার পশ্চিম দিকটা আগে থেকে খারাপ হয়ে গেছে। আর সেই ঘরটা আমি পাবো, বা সেই ফ্ল্যাটটা আমি কিনবো, বা সেই বাড়িটা আমি কিনবো। আর সেটা কেনা মাত্রই ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে সেই পুরাকালে করে আসা যে খারাপ কর্মটি আমার ছিল তার ফল ভোগ করার সময় শুরু হয়ে গেল। একটার পর একটা খারাপ ঘটনা ঘটতে থাকা ওই সময় থেকে শুরু। কিন্তু ব্যক্তির মাথাতেই একবারও আসবে না যে আমি এই বাড়িতে আসার পর থেকেই আমার জীবনে এই সমস্যাগুলো আসতে শুরু করেছে। আসবে না, প্রথমে তার মাথাতে আসবে না এটা। সেভাবে এগুলো কেন হচ্ছে কেন হচ্ছে, আর বিভ্রান্তের মতন ছুটে বেড়াবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যেখানে যাবে সেই মুহূর্তে সেখানে গিয়ে সে ঠকবে। যদি কোনো ভালো লোকের কাছে চলেও যায়, সেখানে গিয়েও সে ঠকবে, কারণ তার নিয়তি তাকে দিয়ে এই কাজগুলো করাবে। বাকি হলো সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট এমন একটা জায়গা, এমন একটা দিক, এমন একটা ক্ষেত্র, সাউথ ওয়েস্টের টয়লেট সবার বাড়িতে থাকে না বা সবাই পায় না। পিছন দিকের কর্মফল যদি খুব খারাপ অবস্থায় থাকে তখনই সম্ভব, তখনই আসে। কি হয় এই পিতৃদোষে সাউথ ওয়েস্ট টয়লেট থেকে, কি হয় দেখবেন, প্র্যাকটিক্যালি বলতে গেলে যত ডিভোর্স কেস আছে না, এই প্রত্যেকটা ডিভোর্স কেসের জন্য সাউথ ওয়েস্ট দায়ী, প্রত্যেকটার জন্য। সাউথ ওয়েস্টে টয়লেট আছে অথচ ডিভোর্স হয়নি, এটা খুব রেয়ার, খুবই রেয়ার। হ্যাঁ, কিছু কিছু কেস থাকে, মানে ডিভোর্স হতে 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 হয়নি, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে গেছে কোনো কারণে, সেটা 1-2%, ওগুলো খুব রেয়ার, কিন্তু বেশিরভাগটাই হয়ে যায়।
একদম কমপ্লিটলি সেপারেশন হয়ে যায়। তারপর সম্পর্ক, বাড়িতে যতগুলো সদস্য থাকবে কারোর সঙ্গে কারোর সম্পর্ক ঠিকঠাক থাকবে না, একটা স্বার্থ ভাব চলে আসবে, এমন ভাবেই সেটা গ্রাস করবে। আহ, তাকে দেখে হয়তো লোক স্বার্থপর মনে করতে পারে, হয়তো স্বার্থপর নয়, কিন্তু তার ব্যবহারে, তার কথাবার্তা, তার আচরণে তাকে দেখে স্বার্থপর মনে করবে। অথচ সেই ব্যক্তি যখন বাড়ির বাইরে বেরোবে, যখন বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, তখন পুরো ক্লিয়ার, তখন একদম তার থেকে ভালো মানুষ হতে পারে না। বাড়িতে ঢোকা মাত্রই তার মধ্যে সেই নেগেটিভিটি চলে আসবে, তাকে সেই চিন্তা ভাবনা গ্রাস করবে, তার বাড়িতে ফিরতে ইচ্ছে করবে না, যে বাড়িতে সারাদিনের পর কেন বাড়িতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, লাভ তো নেই গিয়ে। অর্থাৎ একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে যাবে পরিবারের থেকে, পরিবারের প্রতি তার কোনো মোহ থাকবে না, কোনো টান থাকবে না আর। যেটা থাকবে সেটা শুধুমাত্র ক্লেশ, অশান্তি, আর কিচ্ছু না। একটা সময় আসবে যখন দীর্ঘদিন এই টয়লেটটার বয়স হয়ে যাবে, তখন একটা সময় এমন আসবে তখন সে নিজে মুখে বলবে যে দরকার নেই, এই এই পরিবার আমার দরকার নেই, আমাকে কেন এই পরিবারে ঠাকুর পাঠিয়েছো, এদের মতন জঘন্য পরিবার বোধহয় আমার কাছেই রয়েছে, পৃথিবীতে এদের থেকে জঘন্য তোমাকে হতে পারে না, এইরকম লেভেলের চিন্তা ভাবনা চলে আসে। এরকমও দেখা গেছে সাউথ ওয়েস্টের একটা মাত্র টয়লেট মানে খুন খারাপি পর্যন্ত নিয়ে চলে যায়, মারপিট দাঙ্গা এই অবধি নিয়ে চলে যায় ভাইয়া ভাইয়ের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে। এতটা পরিমাণে নেগেটিভিটি থাকে সাউথ ওয়েস্ট টয়লেটে, এতটা পরিমাণে থাকে। যত সুইসাইড কেসগুলো হয়, এই যে অল্প বয়সে সুইসাইড করে না, ডিপ্রেশনে ভোগা, বড় বড় যে অ্যাক্সিডেন্টের কেসগুলো আসে, এই সমস্ত কিছুর জন্য দায়ী সাউথ ওয়েস্ট। দুনিয়াতে যখনই কোনো খারাপ বা অত্যন্ত জঘন্যতম ঘটনার কথা আমরা শুনবো, কোনো ফ্যামিলিতে হয়েছে বা কোনো পরিবারের সঙ্গে হয়েছে, 100% জানবো এটা সাউথ ওয়েস্টের এনার্জি। সাউথ ওয়েস্ট জায়গাটা এমন একটা জায়গা, যদি এটা কর্নার প্লট হয়, কর্নার প্লট পর্যন্ত, যেরকম ধরুন রাস্তা আমার এরকম গেছে, এটা আমার রাস্তা, তো এই রাস্তাটার কর্নারে, এটা সাউথ ওয়েস্টের জায়গা, তো এই রাস্তাটার কর্নারে একটা প্লট, এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা এভাবে জয়েন্ট হয়েছে। তো রাস্তাটা কিরকম আছে, রাস্তাটা এই যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আবার এদিকার গাড়ি এভাবে গিয়ে এভাবে ঘুরে যাচ্ছে, তাহলে এর কর্নারে এই সাউথ ওয়েস্ট প্লটটা পড়েছে, এই সাউথ ওয়েস্টের জায়গাতে আপনার বাড়ি রয়েছে। যদি এরকম হয়, মানে এগুলো একদম গ্যারান্টি দিয়ে লিখে দেওয়া যায়, আগামী 10 বছরের মধ্যে এই পুরো ফ্যামিলিটা, যে ফ্যামিলিটা এই বাড়িতে বসবাস করে, এই পুরো ফ্যামিলিটা কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্টে পুরোপুরি শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না। আর এই ইনসিডেন্ট গুলো এমন ভাবেই ঘটে, মানে ওই হয় না, দেখবেন যে এক একটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয় এমন, যে এক একটা, এই যেমন আজকেই একটা খবর আসলো যে বড় বিমান দুর্ঘটনা আহমেদাবাদে ঘটেছে। তো এই যে বড় বড় এক একটা অ্যাক্সিডেন্টের খবর আসে, যে অ্যাক্সিডেন্টে দেখা যায় যে আহ, প্রায় শয়ে শয়ে মানুষের জীবনহানি হলো, প্রায় শয়ে শয়ে একসঙ্গে। তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে এতগুলো মানুষের জীবনহানির যোগ্য একই দিনে ছিল? একই দিনে ছিল, অবশ্যই একই দিনে ছিল। এবার আমরা এখান থেকে যদি একটু রিসার্চ করি, তো সেখানে আমরা বাস্তুর লিঙ্কও পেয়ে যাবো। কিভাবে না, যখনই দুর্ঘটনার ক্রমে পড়ে গিয়ে এতগুলো লোকের মৃত্যু হলো, এর মানেই হলো সাউথ ওয়েস্ট প্রত্যেকের ডিস্টার্ব ছিল, প্রত্যেকের বাড়িতে সাউথ ওয়েস্ট ডিস্টার্ব। আর যখন সিঙ্গেল ডেথ হয়, মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে একজনই মাত্র মারা গেল, স্পট ডেথ, সিঙ্গেল ডেথ হয়েছে, এর মানে জানতে হবে সেই যার ডেথ হলো সিঙ্গেল ডেথ, তার অগ্নিকোণে সাউথ ইস্টে 135 ডিগ্রিতে ওখানে কোনো ঠাকুরের ছবি অথবা কোনো বা ঠাকুর ঘর বা ঠাকুর সম্বন্ধিত কোনো জিনিস সেখানে রয়েছে। 100% ওই 10 বছরের মধ্যেই অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে তার জীবনহানি হবে। তো এটা দুটোর পার্থক্য, মানে যখন একটা ফ্যামিলি পুরো শেষ হয়ে যাচ্ছে তখন জানতে হবে সাউথ ওয়েস্ট, আর যখন সিঙ্গেল পার্সন মারা যাচ্ছে তখন জানতে হবে এটা সাউথ ইস্ট। দুটো জায়গা, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। সিঙ্গেল কেউ মারা গেলে পরে তখন কোন সাইডটা ধরবো?
সিঙ্গেল যখন কেউ অ্যাক্সিডেন্টে ডেথ হয় তখন সাউথ ইস্ট অগ্নিকোণ। সাউথ ইস্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এইগুলো এক একটা বড় বড় ক্ষেত্র, বড় বড় দুর্ঘটনা। তো আমরা সাউথ ওয়েস্ট নিয়ে আলোচনা করছিলাম। তো এই ধরনের ঘটনাগুলো সুইসাইড কেসের ক্ষেত্রেও সাউথ ওয়েস্ট দায়ী হয়। আবার সাউথ ওয়েস্টের ক্ষেত্রে এরকমও ঘটনা আসে যে সমস্ত বাড়িতে আহ, কিছু ভৌতিক ব্যাপারগুলো ঘটে, যেরকম গন্ধ পাওয়া, শব্দ পাওয়া ইত্যাদি, এগুলো কিছু ঘটে। প্লাস এগুলো যারা বাড়িতে বেশিক্ষণ সময় কাটায়, বাড়ির মেয়েরা বেশি বলতে পারে যে হ্যাঁ অমুক সময় একটা গন্ধ আসে, বা আঁচড়ে যাওয়া। এই যে ঘটনাগুলো ঘটতে ঘটতে থাকে, এইগুলোর জন্য দায়ীও কিন্তু সাউথ ওয়েস্ট। আর পিতৃদোষ, সাউথ ওয়েস্টে টয়লেট মানে পিতৃদোষ, আর পিতৃদোষের মহান দুটো সিমটম রয়েছে, মারাত্মক লেভেলের দুটো সিমটম। এটা ঘটবেই বাড়ি যেখানে থাকুক না কেন। এক হচ্ছে খাবারে চুল পড়া, প্রায় দিন, প্রতিদিন বলবো না, প্রায় দিন খাবারের মধ্যে চুল পাওয়া কেউ না কেউ বাড়ির পাবেই পাবে। আর তার সঙ্গে বাড়ি যতই ঝাড়পোছ করা হোক, যতই পরিষ্কার করা হোক না কেন, যদি টপ ফ্লোরেও বাড়ি হয়, সেখানেও বাড়িতে নোংরা হওয়া বা ঝুল হওয়া, মাকড়সার জাল হওয়া, এগুলো অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা হয়ে যাবে। যতই পরিষ্কার করা হোক, আজকে করা হলে দুদিন পর আবার হয়ে যাবে। এই একটা ব্যাপার। এটাও কিন্তু এটা পিতৃদোষের প্রাথমিক সিমটম। এটা হতে থাকবে, হতে থাকেও। তো এই জিনিসগুলো আমাদের এটা একদম হ্যাঁ, এটা আমার বাবার বাড়ির সাথে একদম রিলেট করছে ভাই। একদম ওখানে গিয়ে এই সাউথ যে ওয়েস্ট। ঝুল হওয়াটা বারবার। আচ্ছা। হ্যাঁ, ঝুল হওয়াটা বারবার, হুম। এটা মানে রিলেট করছে একদম। পরিষ্কার করলেও মানে দেখা যায় তার পরের দিনই কোনো না কোনো ভাবে এটা হচ্ছে। একদমই তাই। ওকে। এগুলো হবে, এগুলো হতেই হবে। কারণ এগুলো হচ্ছে প্রথম সিমটম, যে বোঝার জন্য, মানে প্রকৃতি এমন একটা জিনিস না, প্রকৃতি আমাদের কোনো ঘটনা। আচ্ছা, বলুন। বলছি যে ওই যে সাউথ, মানে সাউথ ওয়েস্টে যে ডিস্টারবেন্স থাকলে ওই যে ঝুলের ব্যাপারটা কি, মানে ওই শুধু সাউথ ওয়েস্টের রুমেই হবে নাকি অন্য কোনো পুরো মানে পুরো বাড়িটাতেই? পুরো বাড়িতেই হবে। পুরো বাড়িটায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই প্রকৃতি এমন একটা জায়গা বা এমন একটা শক্তি না, প্রকৃতি যখনই আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে বা ঘটবে, সেটা শুভ ঘটনা হোক বা অশুভ ঘটনা যাই হোক না কেন, সে আগে থেকে আমাদেরকে এই ছোট ছোট মানে সিমটম দিতে থাকে। এগুলো দেয় আগে থেকে আমাদের বোঝার জন্য যে এই জিনিসটা ঘটছে, মানে এবার এই বড় ঘটনাটা ঘটবে। যখনই দেখবো বাড়িতে খাবারে চুল পাচ্ছে বা ঝুল বাড়ানো হতে থাকছে, এর মানে হচ্ছে পিতৃদোষের ফল ভোগের সময় আমার হয়ে গেছে। এর মানেই হলো এবার আমার সাউথ ওয়েস্টে কোনো না কোনোভাবে ডিস্টার্ব হবে, আর সেটা আমার হাত দিয়েই হবে বা আমার পরিবারের লোকের হাত দিয়েই হবে। এই বাস্তু আর জ্যোতিষ, এই সাবজেক্টগুলো কেন আনা হয়েছে, এগুলো কেন আমাদের দেয়া হয়েছে? এগুলো না আমাদের কাছে একটা অস্ত্র স্বরূপ, যে এগুলো থেকে আমরা ভবিষ্যতের আশা, যে দুর্বিষহ বিপদগুলো আমাদের মধ্যে আমাদের উপরে ধেয়ে আসবে, হ্যাঁ সেগুলোকে আমরা এড়িয়ে যেতে তো পারবো না, সেগুলোকে সম্পূর্ণভাবে আমরা ঠেকিয়ে দেবো এটাও সম্ভব নয়। কিন্তু এই শাস্ত্রগুলোর মধ্যে দিয়ে যে জ্ঞান আমাদের প্রদান করা হয়েছে, সেই জ্ঞানের প্রয়োগ করে আমরা আগে থেকে সাবধান তো হতেই পারি, আগে থেকে প্রস্তুতি তো নিতেই পারি। আর এর মধ্যে যে উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলোর প্রয়োগের মাধ্যমে আমরা যতটুকু মানে যতটা হাই লেভেলে আসি ফলটা আমাদের ভোগ করতে হতো, ততটা হাই লেভেলে ভোগ করতে হবে না, অনেকাংশে কমে যাবে। এবং পরবর্তীতে আমরা কিভাবে কর্ম করবো বা কোন পথে এগোবো, সেই পথটাও এই শাস্ত্র দেখিয়ে দেয়। তো এই ধরনের শাস্ত্রগুলোর উপকারিতা এই জায়গাতে যে আগামী দিনে যেটা ঘটবে সেখান থেকে বাঁচতে হয়তো পারবো না পুরোপুরি ভাবে, কিন্তু কোথাও না কোথাও সেটার সঙ্গে লড়ার শক্তি তো জোগাতেই পারি, বা সেটার সঙ্গে লড়তে গেলে যে উপকরণগুলো আমার লাগবে, সেগুলো তো আগে থেকে আমি রেডি করতেই পারি, নিজেকে তো সেই যুদ্ধের জন্য প্রস্তুত করতেই পারি। এই হচ্ছে একটা বিরাট উপকারিতা এই বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রের। এই জন্য এটাকে শেখা, এই জন্য এটাকে জানা। আমরা 3 দিনের কোর্সটা নিয়ে এসেছি, উদ্দেশ্য একটাই, কারণ একটাই, এটার জন্যই
যে আমরা জানি না ভবিষ্যতে কি ঘটবে, কেউই জানতে পারি না, সম্ভবও না জানা, কিন্তু না জেনেও তো প্রোটেকশন নেওয়া যায়। সমস্যা যেমনই হোক, যদি আমার কবচ আমার কাছে থাকে, তাহলে সমস্যা যেমনই হোক না কেন সেটা কবচের উপর দিয়ে বেরিয়ে যাবে, আমাকে খুব একটা বেশি স্পর্শও করতে পারবে না। বাস্তু হচ্ছে সেই কবচ, সেই জায়গা, সেই রক্ষার জায়গাটা, সেই ঢাল, যে ঢালটাকে আমাকে মজবুত করতে হবে। আমার ঢাল যত মজবুত, আমার শরীর তত বেশি সেফ। এইটা বিষয়। এই জন্য বাস্তুটা এমন একটা জায়গা, যদি বাস্তু আমার সম্পূর্ণভাবে টোটালি খুব সুন্দরভাবে স্ট্রং থাকে, তাহলে আমি 95% বা 99% সেফ। নিজের আত্মরক্ষা আমরা এভাবে করতে পারি, আমাদের যে কোনো কর্মফল বা যে কোনো পাপের হাত থেকে নিজেদেরকে আমরা এভাবে বাঁচাতে পারি। এবং শুধুমাত্র তাই নয়, আমরা বাস্তুর মাধ্যমে নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের কর্ম সবটাকেই পরিবর্তন করতে পারি। ধীরে ধীরে সবই জানবো, প্রসেস তো আছেই। তো সাউথ ওয়েস্ট এইরকম একটা জায়গা। সাউথ ওয়েস্টে রাহুর সঙ্গে সঙ্গে স্থান দেওয়া হয়েছে আমাদের পিতৃপুরুষ, যারা পূর্বজ ছিলেন, যারা মারা গেছেন, পৃথিবীতে নেই, তাদের স্থান হচ্ছে সাউথ ওয়েস্ট মনোবৃত্তি। তারা এখানে বসবাস করে। আর যখনই আমি সাউথ ওয়েস্টের টয়লেটের মতো নোংরা জিনিসকে নিয়ে চলে আসলাম, তখন কি হলো, সঙ্গে সঙ্গে সেই পিতৃপুরুষের জায়গাটা অপবিত্র হয়ে গেল। আর যে বাড়িতে পিতৃপুরুষের স্থান অপবিত্র হয়, যে বাড়িতে পিতৃপুরুষের সঠিক যত্ন নেওয়া হয় না, তাদের সঠিক সময় জলদান করা হয় না, তাদের ক্রিয়াকার্য করা হয় না, স্বাভাবিকভাবে তারা তো কুপিত হবেই। আর পিতৃপুরুষ একবার কুপিত হওয়া মানেই সেই বংশকে শেষ করে দেওয়া। সাউথ ওয়েস্টে টয়লেট আছে, সাউথ ওয়েস্ট প্রচন্ড পরিমাণে শক্তিশালী যদি হয়ে যায় একবার, সেই বাড়িতে, আর যদি ছকেও এই সেম যোগ থাকে, প্রবল রূপে থাকে, দুটো যদি একদম ম্যাচ করে যায়, তাহলে সেই বাড়ির পুরুষদের আয়ু 60 বছর ক্রস করে না। 90% ক্ষেত্রে 60 বছর হওয়ার আগে কোনো না কোনো এমন দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, বা কঠিন রোগ চলে আসে, যে 60 বছর ক্রস করতে দেয় না, তার আগেই তাদের শেষ হয়ে যেতে হয়। সাউথ ওয়েস্টের টয়লেট বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদেরকেই বেশি হ্যাম্পার করে, তাও সেই সমস্ত পুরুষ যারা বয়সে বড়, মানে বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে বয়সে বড়, তাদেরকেই কিন্তু বেশি জ্বালায়। বাকিদের উপরে এফেক্ট আসে, আসে না না, কম আসে, তুলনামূলক কম আসে। মেয়েদের ক্ষেত্রে অনেক কম আসে, আসে না বললেই চলে প্রায়। এইভাবে সাউথ ওয়েস্ট আমাদের ডিস্টার্ব করে, আর এইভাবে আমাদের দিয়ে ভুল ভাল কাজ করিয়ে নেয়। সাউথ ওয়েস্টে টয়লেট মানে সেই ব্যক্তির মধ্যে নকারাত্মক এনার্জি সব থেকে বেশি হবে, হাই লেভেলে হবে, আর তাকে দিয়ে যে কোনো পাপ কাজ করানো, যে কোনো ভুল কাজ করানো অত্যন্ত সহজ হয়ে যায়, অত্যন্ত সহজ হয়ে যায়। দেখবেন যে সমস্ত খারাপ চরিত্রের জন্ম হয় না, যখন আমরা চোখে দেখি যে পিশাচ যোগ রয়েছে বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত খারাপ যোগগুলো রয়েছে, এই ধরনের জাতক বা জাতিকার জন্ম হচ্ছে, এর মানেই হচ্ছে তার বাড়িতে সাউথ ওয়েস্ট আগে থেকে প্রবলেম, প্রায় 2-3টে জেনারেশন যাবত। যখন 2-3টে জেনারেশন যাবত একই জায়গায় সাউথ ওয়েস্টেই টয়লেট থেকে যায়, তখন সেই বাড়িতে অবশ্যই কলির অবতারের জন্ম হবে, মানে অধর্মীর জন্ম হবে, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আর যে বাড়িতে 2-3টে জেনারেশন টানা পরপর নর্থ ইস্টের এনার্জি, মানে ঈশান কোণের এনার্জি প্রবল থাকে, সেই বাড়িতেই কোনো না কোনো অবতারের জন্ম হয় বা ধর্মাত্মার জন্ম হয়। তারা সমাজকে নতুন করে রাস্তা দেখায়, নতুন ভাবে চলতে শেখায়, নতুন জ্ঞানের ভান্ডার তৈরি করে। অর্থাৎ তার জীবিতাবস্থায়, তার যতদিন তার জীবন থাকবে, সেই সময়ের মধ্যে সে এমন কোন উদাহরণ স্থাপন করে যাবে যে ইতিহাসে নাম রেখে যেতে পারে, সমাজের মঙ্গল সাধন করবে। এভাবে কিন্তু আমরা বংশ ক্রমাণু, মানে একদম বংশ পরম্পরা দেখে, বা যদি একই রকম বাস্তু 2-3টে জেনারেশন টানা রয়েছে, সেক্ষেত্রে এই কর্মফলের বিচার আগে থেকে হয়ে যায়। এতটাই পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাস্তু আমাদের দেয়। কিন্তু সমস্যা একটা জায়গাতে হয়ে যায় যে বাস্তু পরিবর্তনশীল। কিভাবে? আমাদের মাধ্যম দিয়ে, কারণ আমরা পরিবর্তনশীল, আমরা পরিবর্তনশীল বলেই বাস্তু পরিবর্তনশীল।
এটাই মূল কারণ। যদি একবার আমরা এইবার এই ক্লাসটার আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে আমরা ভিজিট করে আসলাম কোথাও, বাস্তু ভিজিট করে আসলাম, তো ডাক্তার কি করে, ডাক্তার রুগীকে দেখলো এই রোগ হয়েছে, ডাক্তার তার ওষুধ দিয়ে দিল, এটা খান আপনি সেরে যাবেন। অর্থাৎ কোন রোগ থেকে সারবেন, যে রোগটা এখন হয়েছে না, তাহলে যে রোগটা এখন হচ্ছে আপনি সেই রোগ থেকে সেরে তো গেলেন, কিন্তু পরবর্তীকালে যখন কোনো রোগ হবে তখন আবার আসতে হবে, আবার ওষুধ খেতে হবে। তাহলে পার্মানেন্ট সলিউশন তো হলো না। পার্মানেন্টের জন্য কি করা উচিত? পার্মানেন্টের জন্য এখন যে রোগটা হয়েছে এটা আমার আহ, কোথাও না কোথাও আমার কনসাস ছিল না নিজের প্রতি, কোথাও না কোথাও আমি রুটিন মেনটেন করিনি, ভুল করেছিলাম, তার জন্য আজকে শরীর খারাপ হয়েছে, এই রোগটা এসেছে। তাহলে যদি সেদিকে মন দিই, অর্থাৎ নিজেকে মেনটেন করে, তাহলে পরবর্তীকালে সেই রোগ বা অন্য কোনো রোগ আসবে না। এইটাই ব্যাপার। বাস্তুর এই ক্লাসের উদ্দেশ্য এটাই যে আমরা বাস্তু তো করে এলাম, কিন্তু আমরা বাস্তু মেনটেন করতে জানি না। এই ক্লাসটার মাধ্যমে আমরা মেনটেনটা শিখবো, কিভাবে মেনটেন, না কোথায় কি করব কোথায় কি করবো না, বাস এটুকুই তো মেনটেন। যে 16টি জোন আমাদের রয়েছে সেই জোনের মধ্যে কোথায় কি করা উচিত কোথায় কি করা উচিত না, ব্যাস এটুকু। যদি এটুকু আমরা একবার বুঝে যাই তাহলে এখান থেকে আমরা মেনটেনটা শিখে গেলাম। আর একবার যখন বাস্তু মেনটেন করা শিখে গেলাম তখন তো অর্ধেকের বেশি 80% প্রবলেম নিজেরাই সলভ করতে পারবো, কারোর পরামর্শের প্রয়োজন নেই। তাহলে এত সুন্দর অপশন যখন আমাদের হাতে আছে, কেন নয়? এটা একটা ব্যাপার। তো সাউথ ওয়েস্ট এমনই একটা এনার্জি যেটা সম্পূর্ণ নেগেটিভিটিকে বৃদ্ধি করে। এই কারণের জন্য সাউথ ওয়েস্টের টয়লেট চলে আসলে সেই বাড়িতে রাহুর এনার্জি বেড়ে যায়। আর রাহুর এনার্জি যেখানে প্রচন্ড হাই থাকে সেখানে ধর্মকার্য হতে পারে না। সেখানে রাহুর কাজই হলো অশান্তি লাগানো, রাহুর কাজই হলো সেখানে অধর্মের বীজ বপন করা, এটা রাহুর কাজ। তো এই জন্য টয়লেটে আমরা কখনোই এখানে করব না। এখানে আমরা এমন কোনো জিনিস করব যে জিনিসটা করা মাত্র রাহুর নেগেটিভ এনার্জি ডমিনেট হবে, কমবে, এবং নর্থ ইস্টের এনার্জি বাড়বে, পজিটিভিটি আসবে। যত অ্যাবনর্মাল বাচ্চা জন্মায়, যত অ্যাবনর্মাল বাচ্চা আছে, প্রত্যেকের সাউথ ওয়েস্ট প্রবলেম, প্রত্যেকের। যত দেখবেন লেট ম্যারেজ হয়, প্রচন্ড দেরি করে বিয়ে হচ্ছে, মানে আপ টু 35, 40 বা 40-র ওপরে গিয়ে এরকম লাস্ট মোমেন্টে গিয়ে ম্যারেজ হচ্ছে, বিয়ে হচ্ছে, প্রবলেম কোথায়? সাউথ ওয়েস্ট। বা বংশ বৃদ্ধি হচ্ছে না, বাচ্চার জন্ম হচ্ছে না, প্রবলেম কোথায়? সাউথ ওয়েস্ট। যত বড় বড় মেজর প্রবলেম আসে, প্রত্যেকটা বড় বড় মেজর প্রবলেমের জন্য রাহু দায়ী। এই সাউথ ওয়েস্ট যখন রোগ দিতে আরম্ভ করে না, তখন অ্যাকচুয়ালি রোগীর কি হয়েছে ডাক্তারও ধরতে পারে না। একটা ভ্রম থাকে চোখের সামনে, একটা পর্দা রাহু টেনে রাখে। এমন একটা সিচুয়েশন বানিয়ে দেয়, হাজার টেস্ট করার পরেও, বড় বড় ডাক্তার কনসাল্ট করার পরেও আসলে সেই ব্যক্তির কি রোগ হয়েছে সেটা কেউ ধরতেই পারে না, কেউ ধরতে পারে না। আলটিমেটলি যখন ধরা পড়ে তখন লাস্ট স্টেজ, কিছু করার থাকে না। এইটা হলো সাউথ ওয়েস্ট। সারা জীবন অন্যকে ডমিনেট করে যাওয়া, অপমান করা, বা সেরকম ভালো সম্পর্ক না রাখা, এগুলো তো থাকেই যদি টয়লেটের বয়সটা অনেকদিন হয়ে যায়। এগুলো থাকে, এগুলোর এই সমস্ত গুণগুলো সেই ব্যক্তি নিয়েই জন্মায়। এই 3টে দিক আছে পুরো বাস্তুর মধ্যে, যার কোনো রেমেডি, কোনো প্রতিকার কিচ্ছু কাজ করে না। নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট, ঈশান, অগ্নি আর নৈঋত। এই 3টে দিকের কোনো রেমেডি কোনো কাজ করতে পারে না কোনোভাবেই। এই 3 দিকের একটাই রেমেডি, যে টয়লেট আছে বা যে মেইন রোডটা ওখানে আছে সেটাকে সরানো। যতদিন ওটা ওখানে থাকবে এই সমস্যা জীবনে কোনোদিনও মিটবে না, এটা চলতেই থাকবে। একটাই রেমেডি হয়, ওটা ওখান থেকে বন্ধ করতে হবে, ওটা ওখান থেকে সরাতে হবে। এই হলো সাউথ ওয়েস্ট। আরো আছে সাউথ ওয়েস্ট, এইটুকুতে শেষ হবে না, আরো বড় বড় ইতিহাস আছে সাউথ ওয়েস্টের, আর বড় বড় গুণ আছে। এই সাউথ ওয়েস্ট যদি আবার পজিটিভ হয়ে যায় না, যদি ভালো হয়ে যায়,
আজও অবধি কোথাও কোথাও না কোথাও বা কিছু কিছু জায়গায় আমরা জয়েন্ট ফ্যামিলি দেখতে পাই। পরিবারের মধ্যে বাবা, কাকা, জেঠু, জেঠিমা, একদম দাদু, দিদিরা সবাই একসঙ্গে বসবাস করে। জয়েন্ট ফ্যামিলি আজও আছে। যেখানেই দেখবো জয়েন্ট ফ্যামিলি রয়েছে এবং তারা সুখে শান্তিতে বসবাস করছে, 100% জানবো সেই বাড়িতে সাউথ ওয়েস্টকে তারা ম্যানেজ করে নিয়েছে। সাউথ ওয়েস্ট যদি ভালো না হয়, এইভাবে একসঙ্গে তারা কখনো থাকতেই পারবে না, থাকতে পারবেই না। আমার একটা ছোট্ট প্রশ্ন ভাই, হ্যাঁ, নিশ্চয়ই। সাউথ ওয়েস্টে তুমি বাথরুমের টয়লেটের কথা বললে, থাকলে বাস্তুদোষটা দেখা যাচ্ছে, আর মেইন ডোর, এই দুটো ছাড়া আর কি কি রিজন হতে পারে সাউথ ওয়েস্টে বাস্তুদোষে? সাউথ ওয়েস্টের বাস্তু রিজন অনেকগুলো কারণই হতে পারে। সাউথ ওয়েস্টের বাস্তু দোষ আসে টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, মেইন ডোর, কিচেন, গ্রিন কালার, অথবা এটাও দেখা আহ যাচ্ছে যদি 225 ডিগ্রি, সাউথ ওয়েস্ট হয় 225 ডিগ্রিতে, 225 ডিগ্রিতে যদি বড় কোনো সাইজের জানালাও কখনো চলে আসে, সেটাও কিন্তু কোথাও না কোথাও সাউথ ওয়েস্টের প্রবলেম নিয়ে আসে, তবে অতটাও মেজার না। আচ্ছা। সাউথ ওয়েস্টের দোষ বলতে আমরা আর এই যদি দেখবো। হ্যাঁ, আর যদি গ্রিন প্ল্যান্ট কিছু থাকে? গ্রিন প্ল্যান্ট, হ্যাঁ, মানে প্ল্যান্ট যদি কিছু থাকে, নারকেল গাছ, ছোটখাটো ফুলের গাছ, গাছও এরকম ক্ষতি করে, কিছু? ওখানে গাছও রাখা যায় না। গাছও প্রচন্ড, পুরো নৈঋত্য কোণ থেকে পশ্চিম দিক পুরোটা, ওদিকে কোনো গাছ, বড় বড় গাছ চলে না। ছোটখাটো তবুও চলে যায়, মানে হাঁটুর নিচে যে সমস্ত গাছের হাইট গুলো হয় সেগুলো তবুও চলে যায়, কিন্তু তার উপরে গাছ চলে না, ক্ষতি করে। ধরো নারকেল গাছ কি সেক্ষেত্রে বাস্তুদোষ নিয়ে আসবে? অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। নিয়ে আসে। এবং গাড্ডা, সেক্ষেত্রে রিমেডিও আছে? আহ, হ্যাঁ, রেমেডি এখানে মোটামুটি কাজ করে, খুব কারো করে না এমনটা বলবো না, কিন্তু খুব পার্সেন্টেজে কম। আচ্ছা আচ্ছা। এবং ওকে, যদি ওখানে কোনো থ্যাংক গাড্ডা ইউ। থাকে পুরানো, তো সেই গাড্ডাও ক্ষতি করে। সাউথ ওয়েস্টের ছোট গাড্ডা, সেটাও ক্ষতি করে। আর যদি সাউথ ওয়েস্টে বাউন্ডারির বাইরে কোনো কভার যাচ্ছে হয়তো ইন জেনারেল সবার জন্য, সেটা কোনো রিজন হয় না তো? বাউন্ডারি বলে বাইরে সাউথ ওয়েস্ট দিয়ে যাচ্ছে। বাউন্ডারি ওয়ালের বাইরে দিয়ে যদি যায়, যদি মনে হয় যে এটার প্রভাব আসে না, এমনটা বলবো, ওটা ক্ষেত্র বিশেষে হয়। তবে সেটাকে সম্পূর্ণ এড়ানো সম্ভব যদি বাউন্ডারিটা আমি ওই জায়গাটা ইয়েলো কালার করে দেওয়া হয়, তাহলে ওটা থেকে বাঁচা সম্ভব। আচ্ছা, তার মানে ওই যে বাউন্ডারি ওয়ালটা আছে, হুম, সেটা যদি আমি ইয়েলো কালার করে দিই তাহলে ভালো রেজাল্ট পাবো আমি? হ্যাঁ, ওখান থেকে ওটা বেরিয়ে আসা সম্ভব। ও, ও, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, বাথরুমে জল পাস কম হওয়াটা কি কোনো বাস্তু দোষ? বুঝলাম না। বাথরুমে অনেক সময় জল ঢালে, সে জলটা খুব আস্তে আস্তে বেরোয়, এটা কি কোনো বাস্তু দোষের মধ্যে পড়ে? এটা বাস্তু দোষের মধ্যে পড়ে না, এটা প্লাম্বারের দোষের মধ্যে পড়ে। আচ্ছা। প্লাম্বার ঠিক করে কাজ করেনি। হুম হুম। সাউথ ওয়েস্টে যা সমস্যা ছিল, তো ঘরে তো পায়খানা বাথরুম রাখাই যাবে না, মাঠে যেতে হবে মনে হচ্ছে। ওটাই ভালো ছিল। যত দিন যাচ্ছে, এখন তো বাথরুম মাঠেই তো ছিল এক সময়, যত দিন দিন যাচ্ছে বাড়ির কাছাকাছি আস্তে 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 আজকে বেডরুমে ঢুকে গেছে। সাউথ ওয়েস্টে টয়লেট একদমই চলে না, একদমই চলে না। আচ্ছা, সাউথ ওয়েস্টের ধরুন টয়লেট আছে, এবার ওই ঘরের যে গৃহকর্তা সে যদি ওইটাকে ইউজ না করে অন্য একটা ইউজ করে, স্যার যদি বিষয় হচ্ছে বাড়ির গৃহকর্তা ইউজ করছে না, বাড়ির আদার লোকজনও কি ইউজ করছে না? করছে। তাহলে ইউজ তো হচ্ছে, টয়লেট তো টয়লেটের কাজ করছে, তাহলে সেই ইফেক্টে যাবে কোথায়? দেখুন, বাস্তু সম্পূর্ণ চলে সিমটমের উপরে। যদি আপনার সাউথ ওয়েস্টে টয়লেট থাকে, তাহলে যতগুলো সিমটম বললাম তার মধ্যে বেশিরভাগটা আপনার সঙ্গে ম্যাচ করবে, যদি থাকে। যদি ম্যাচ না করে, তাহলে সাউথ ওয়েস্ট টয়লেট নেই আপনার।
আমরা শুধুমাত্র এইখানে এটা থাকলে এই জিনিসগুলো ঘটবে বা ঘটে এই কথার উপর ভিত্তি করে কখনোই বাস্তুর মধ্যে কিছু চেঞ্জ করতে যাব না, যদি আমার সিমটম না ম্যাচ করে। সবার প্রথম আমাকে সিমটম ম্যাচ করাতে হবে। যদি সিমটম ম্যাচ করে তাহলে অবশ্যই সেই জায়গায় আছে, সিমটম ম্যাচ করছে না মানে সেই জায়গাতে নেই। চোখের দেখাতে আমরা কোনো রকম সিদ্ধান্ত কিন্তু নেব না। চন্দনবাবু কিছু বলছিলেন? বলছিলাম যে স্যার, যদি ঘরের বাইরে বাথরুম করা হয় আর কি, ঘরে অ্যাটাচ বাথরুম না করে যদি ঘরের বাইরে বাথরুমটা করা হয়, সেক্ষেত্রে কি ফল পাওয়া যাবে? ঘরের বাইরে যদি, দেখুন ফল পাওয়া যাবে সেটা আলাদা কথা। ঘরের বাইরে আমি করলাম, ঠিক আছে করলাম, কিন্তু কোন জোনে করলাম ম্যাটার করে সেটা। আমি ঘরে করলাম না বাইরে করলাম, ঠিক আছে, কিন্তু বাইরে আমি কোন জায়গায় করছি, কোন জোনে করছি, সেটা কোনোভাবে সাউথ ওয়েস্ট নয় তো, তাহলে ঠিক তাহলে আছে। ঘরের ভিতরে আমার মানে যে প্রতিক্রিয়া হবে, আমার বাউন্ডারি ওয়ালে যে জোনে করছি সেই একই প্রতিক্রিয়া হবে? না, অনেকাংশে কমে যায়, এটাই বলছি। প্রায় 50-60% কম এফেক্ট আসে। কেউ হ্যান্ড রাইজ করেছিলেন, আমি দেখলাম না। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি বাস্তু নিয়ে বলা হচ্ছে যে উত্তর দিক জলের দিক, আর দক্ষিণ দিক হচ্ছে মূলত আহ, অগ্নিকোণের দিক। এই যে এরকম যে বলা হচ্ছে, আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ দেখি, উত্তর উত্তর দিকটা পুরোটাই পাহাড় আর দক্ষিণ দিকটা পুরোটাই জল। তো পুরোটা তাহলে এখানে তো পুরো ঘেঁটে ঘ হয়ে আছে। আমি আসতাম এইটাই টপিকটাতে। ভারতবর্ষের ম্যাপ আমরা দেখি বটে যে ঘেঁটে ঘ হয়ে আছে, আদৌ ঘেঁটে ঘ হয়ে নেই। ভারতবর্ষের ম্যাপটাকে ঘেঁটে ঘ করা হয়েছে। আমরা এখন দেখছি উত্তর দিকটা পুরোটা পাহাড়, দক্ষিণ দিকটা পুরোটা জল। যদি কোনোভাবে আমরা অখণ্ড ভারতবর্ষের ম্যাপ কি দেখেছি? আমি এই ম্যাপের নিয়ে একটা ক্লাস রাখবো অবশ্যই, আমার আছেও, টপিকে আছে ম্যাপ, পুরো ভারতবর্ষের ম্যাপটা নিয়ে বোঝাবার একটা ইয়ে রয়েছে। অখণ্ড ভারতবর্ষ বললে তো আহ, দক্ষিণের জলটা তো আর মানে এদিক ওদিক হবে না। দরকার। অখণ্ড ভারতবর্ষ বললে আফগানিস্তান ওই দিকটা পুরোটা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ওই দিকটা পুরোটাই আমাদের ভারতবর্ষ ছিল, পুরোটাই ভূমি ছিল। কিন্তু দক্ষিণের দিকটা তো পুরোটা জলটা জলই রয়ে যাচ্ছে। হ্যাঁ থাক না, জলটা জল, অসুবিধা নেই তো। কেন নি সেটা আজকে বোঝাবো না, সেটা ম্যাপের যেদিনে ক্লাস আছে অ্যাডভান্সে সেদিনে বোঝাবো। আছে, সম্পূর্ণ দেশের, আমার এশিয়া পর্যন্ত ম্যাপ করা হয়ে গেছে। প্রত্যেকটা রাজ্য থেকে শুরু করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যেরও ম্যাপের ক্লাস আছে, ভারতবর্ষের ম্যাপের ক্লাস আছে, প্লাস এশিয়া ম্যাপেরও ক্লাস আছে। চিন্তা নেই, হবে। আমরা ফাউন্ডেশনে আছি তো, তাই সাধারণ কথাবার্তা বলি, হাই লেভেলের কথাবার্তা বললে নতুনরা বুঝতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টটা মোটামুটি আমরা বুঝেছি আশা করছি। এবার যদি আমরা একটু সাউথ ওয়েস্টের থেকে বেরিয়ে সাউথ ওয়েস্টের ঠিক অপোজিটে যে নর্থ ইস্ট রয়েছে, এই নর্থ ইস্টটাকে দেখি। ও আচ্ছা, সাউথ ওয়েস্টটা পুরো শেষ হয়নি এখনো, ঠিক। সাউথ ওয়েস্টে কি করব আমরা? প্রশ্ন এখানেই আসবে যে যেগুলো শুনলাম তো যেগুলো কিছুই করতে পারবো না সেগুলো শুনলাম, করবোটা কি, কি করতে পারি সাউথ ওয়েস্টে? সাউথ ওয়েস্টে আমরা যেটা করব সেটা, সাউথ ওয়েস্টে বেডরুম খুব ভালো হয়। পৃথিবী তত্ত্বের জায়গা, পৃথিবী তত্ত্বের মধ্যে স্বাভাবিকভাবে ভার বহন করার একটা প্রচন্ড ক্ষমতা থাকে। তো সেখানে আমরা ভারী ভারী জিনিসপত্র ইত্যাদিগুলো রাখতে পারি খুব সহজে। এবং বেডরুম এখানে বলা হয় যে মাস্টার বেডরুম হয়। যদি বাড়ির যে গৃহকর্তা বা দায়িত্বপ্রাপ্ত, মানে
যার ইনকামে চলছে পুরো সংসার, সে যদি এখানে থাকে বা তার বেডরুম যদি এখানে হয়, তো তার কথা সবাই মেনে চলে, সে সংসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ স্থান রাখতে সক্ষম হয়, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আচার আচরণের মধ্যে অটোমেটিক একটা গাম্ভীর্য ভাব চলেই আসে, এটা তার মধ্যে অটোমেটিক চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে সবাই মেনেও চলে, তার আর্থিক দিকটা খুব ভালো থাকে, মানে কখনো তাকে পড়তে হয় না সেভাবে। তো এই গুণগুলো সেই ব্যক্তির মধ্যে অটোমেটিক ডেভেলপ হয়ে যায় যখন সে সাউথ ওয়েস্টের বেডরুমে থাকতে আরম্ভ করে। তো সাউথ ওয়েস্টের বেডরুম খুবই উপযোগী বাড়ির গৃহকর্তার জন্য, কিন্তু এখানে একটুখানি সমস্যা রয়েছে। আমরা মাস্টার বেডরুম বলি বটে, যদি আবার একটু অ্যাস্ট্রোলজির দিকে দেখতে যাই, যখন যেই ব্যক্তির বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে, তাকে যদি সাউথ ওয়েস্টের রুম দেওয়া হয়, তো তাহলে সে সব দিক থেকেই কিন্তু লসে রান করে। আর্থিক দিক থেকে লসে রান করবে, তার লোন হয়ে যাবে, তার দেনা হয়ে যাবে, শারীরিক দিক থেকে কোনো না কোনো ট্রাভেল তার আসবে, সে ভুগবে, সম্পর্কের দিক থেকে তাকে বারবার আঘাত পেতে হবে। এটা তখনই একমাত্র যখন বৃহস্পতি দশা বা অন্তর্দশায় আসে এবং তার রুমটা সাউথ ওয়েস্টে, তখনই এই প্রবলেমটা হয়। নচেত আর সাউথ ওয়েস্টের রুম কাউকেই সেভাবে ডিস্টার্ব করে না, প্রবলেম দেয় না। তো সাউথ ওয়েস্টে রুম করব, আর কি করতে পারি? সাউথ ওয়েস্টে আমরা রুম ছাড়া, রুম ছেড়ে দিয়ে যদি অন্য কিছু করতে যাই, অন্য কিছু করার মধ্যে যেগুলো থাকে সেটা কিচেন থাকে, সেটা এখানে করা যায় না। ড্রয়িং রুম বা ডাইনিং রুম এইগুলো থাকে, এইগুলো সাউথ ওয়েস্টে করা যায় না। শাস্ত্র বলছে সাউথ ওয়েস্ট এমন একটা জায়গা যাকে খালি রাখা যাবে না, কোনো না কোনো ভাবে সাউথ ওয়েস্টকে ভরাট করতে হবে, সাউথ ওয়েস্টে ভার দিতে হবে, এটা দিতেই হবে। সিঁড়ি রাখা যাবে? সাউথ ওয়েস্টে সিঁড়ি করা যায় কিন্তু এন্ট্রান্স চলে না, কারণ সিঁড়ি করলেই আমরা সেখানে এন্ট্রান্স করে ফেলি, সমস্যা এটা। সাউথ ওয়েস্টে আমরা ভারী ভারী যে আলমারিগুলো হয় সেগুলো রাখতে পারি, বা যে কোনো ভারী জিনিস যেগুলো হয় সেটা রাখতে পারি সাউথ ওয়েস্টে। তবে হ্যাঁ, এই ভারী জিনিস রাখার চক্করে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ছাদের ওপরে। সাউথ ওয়েস্টে ভারী জিনিস রাখতে হয় এই কথার ওপর ভিত্তি করে সম্পূর্ণ জ্ঞান না নিয়ে তারা কি করেন, যে ছাদের ওপরে সাউথ ওয়েস্টের জায়গাতে, নৈঋত কোণের জায়গাতে জলের ট্যাঙ্ক বসিয়ে দেয়। যখনই সাউথ ওয়েস্টের জায়গায় জলের ট্যাঙ্ক চলে গেল, তখনই 100% আগামী 5 বছরের মধ্যে হার্টের প্রবলেম আসবে, এবং বড় বড় অপারেশনও হার্টের ক্ষেত্রে হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে কেবলমাত্র সাউথ ওয়েস্টের একটা জলের ট্যাঙ্ক। অতএব সাউথ ওয়েস্টে আমরা জলের ট্যাঙ্ক আনবো না, সেটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হোক বা আন্ডারগ্রাউন্ড, যে কোনো জলের অবস্থান, আগুনের অবস্থান আমরা সাউথ ওয়েস্টে আনবো না। সাউথ ওয়েস্ট পৃথিবী তত্ত্বের জায়গা, তাই চেষ্টা করব সাউথ ওয়েস্টে পৃথিবী তত্ত্বকেই রাখার। অনেকে বলেন সাউথ ওয়েস্টে ক্যাশ রাখা যায়, ক্যাশ বাক্স বা ইত্যাদি এগুলো রাখা যায়, দরকার হয় না এগুলো রাখার, তার জন্য ওয়েস্ট আর নর্থই যথেষ্ট, প্রয়োজন নেই। সাউথ ওয়েস্ট এমন একটা জায়গা যাকে নিয়ে আমাদের ভাবতে হয়, সত্যি ভাবতে হয়, কারণ এটাই আপনারা যখন অ্যাডভান্স কোর্স বেশিরভাগই আছেন অ্যাডভান্সের, তো যখন অ্যাডভান্স কমপ্লিট হয়ে যাবে না, যখন আপনার বাস্তু ভিজিটে বেরোবেন, তখন দেখবেন 100টার মধ্যে 95টা কেস আসবে সাউথ ওয়েস্টের প্রবলেমে। মেইনলি বাস্তু দোষ যেটা হয় না, সাউথ ওয়েস্টের জন্যই বেশিরভাগটা হয়। আমাদের কাছে যদি মাসে এখন 30-35টা কেস আছে, তো তার মধ্যে অলরেডি 20-25টা তো সাউথ ওয়েস্টের কেস। এটা হয়ে যায়, মানে এত, মানে মানুষ যত দিন যাচ্ছে মানুষের কর্ম খারাপ হচ্ছে, তারা মানে চেয়েও সঠিক পথে থাকতে পারছে না। আর যখনই তাদের পথ বেঠিকে চলে যাবে, যখনই তারা অধর্ম করবে, তখন অটোমেটিক নিজের জ্ঞানত অবস্থাতে হোক বা অজ্ঞানত অবস্থায় তারা সাউথ ওয়েস্ট খারাপ করবেই করবে। আর যত ধনী ব্যক্তি আছে, যেটা বললাম, যত ধনী ব্যক্তি আছে তারা জীবনের একটা সময় পর সাউথ ওয়েস্টের মেইন এন্ট্রান্সে অবশ্যই আসে, যেখানে এসে সে তার সমস্ত সম্পদ খুইয়ে ফেলে, একদম নিঃস্ব হয়ে যায়।
নিঃস্ব হয়ে শেষ সময়ে কিছু থাকে না, তখন কি মৃত্যুবরণ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা। প্রচুর টাকা ইনকাম করেছে জীবনে, প্রচুর মানে প্রচুর ভোগ করেছে, শেষ বয়সে এমন একটা বাড়িতে গেল বা এমন একটা বাড়ি বানালো যার মেন এন্ট্রান্স সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্টে টয়লেট, সব কিছু খইয়ে তার মৃত্যু হয়, সব কিছু শেষ হয়ে যায়। সেই সময় জীবনে গিয়ে সে ভাবে যে আমি কি করলাম, কিছুই পেলাম না। এইরকম সিচুয়েশন চলে আসে। আর বাস্তবের মধ্যে আমরা যখন যে জিনিসটা রাখবো বা যেখানে যেটা বানাবো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভবিষ্যতের কর্মফলকে নির্ধারণ করবে, প্রত্যেকটা জিনিস। বাস্তুকে এই জন্য এত বেশি গুরুত্ব দেওয়া হতো। যদি আমরা রাজা ভোজের নাম শুনে থাকি কখনো, তো রাজা ভোজ ছিলেন তৎকালীন সময়ে বিরাট বাস্তুর একজন মহান পণ্ডিত ছিলেন তিনি। এই রাজা ভোজ এমন বাস্তুশাস্ত্রের উপর প্রকাণ্ড পণ্ডিত ছিলেন যিনি তার নিজের প্রাসাদও তিনি ডিজাইন করেছিলেন, এবং তিনি প্রথম এই রুলসটা চালু করেন। এই যে আজকে আমরা বাড়ি বানাতে গেলে আমাদেরকে ড্রয়িং বানাতে হয়, সেটা আবার মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে আমাদেরকে পাস করাতে হয়, এই যে রুলসটা, এই রুলসটা কিন্তু সর্বপ্রথম রাজা ভোজের আমলেই শুরু হয়। রাজা ভোজের আমলে এই নিয়ম ছিল, যখনই প্রজারা কোনো বাড়ি বানাবে তাদের নিজস্ব, তখন রাজার নিজস্ব ট্রেনিং দেওয়া বাস্তুবিদ যা ছিলেন তারা তাদের জায়গা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী, প্রজাদের চাহিদা অনুযায়ী ডিজাইন বানিয়ে দিতেন, আর সেই ডিজাইন অনুযায়ী সেই প্রজাকে বাড়ি বানাতে হতো। যার জন্য তৎকালীন সময়ে রাজা ভোজের আমলে আমাদের ভারতবর্ষ যতটা উন্নতি করেছিল বা সমৃদ্ধ ছিল, অন্য কোনো রাজার আমলে অতটা সমৃদ্ধ ছিল না। আর ধীরে ধীরে কালক্রমে সেই জ্ঞান অনেকটা বিলুপ্ত হয়ে যায়, কারণ চর্চা না থাকায়। তারপর এই বিদেশিদের আক্রমণ ইত্যাদি ইত্যাদির জন্য আমাদের যে অগাধ অমৃতসম জ্ঞান রয়েছে পড়ে, যেটা আজকে বিলুপ্তির পথে চলে যাচ্ছে ধীরে ধীরে, সেই নিয়ে আমাদের না তো কোনো মাথা ব্যথা আছে, না তো কোনো ভ্রুক্ষেপ আছে, না আমরা চর্চা করি। আমাদের কাছে যে এত মহান মহান অস্ত্রগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে চর্চাই করি না। তো এই হলো বিষয়। এবার নর্থ ইস্টকে যদি দেখি আমরা, নর্থ ইস্ট এমন একটা জায়গা, নর্থ ইস্টে বাস্তুপুরুষের মস্তক থাকে, মাথা থাকে। নর্থ ইস্ট কত ডিগ্রিতে হয় না, 45 ডিগ্রিতে হয়। তো 45 ডিগ্রিতে যে নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ, এখানে বাস্তুপুরুষের মাথা অবস্থান। বাস্তুপুরুষের মাথার অবস্থান মানে আমাদের মাথা, বাড়িতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির মাথা সেখানে। নর্থ ইস্টে যদি টয়লেট চলে একবার যায়, তো এরকম কথা বলা হয়, নর্থ ইস্টে বাথরুম আছে মানেই যে ক্যান্সার হবে এমনটা নয়, কিন্তু ক্যান্সার হয়েছে মানেই নর্থ ইস্টে নয় টয়লেট নয় কিচেন, ওই রিলেটেড কোনো জিনিস অবশ্যই থাকবে। মানে তত্ত্ব বেসিক্যালি, নয় অগ্নিতত্ত্ব, নয় টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক, কিছু না কিছু থাকবেই, নাহলে ক্যান্সারের মতন মারণ রোগ হতে পারে না। ভাবা যায় এত বড় কথা বাস্তুশাস্ত্র বলছে। আছে মানে যে ক্যান্সার হবে এমনটা নয়, আছে মানে রোগ হবে অবশ্যই। নর্থ ইস্টে বাথরুম আছে মানে রোগ কিছু না কিছু হবেই। আমরা গ্যারান্টি দিই সেখানে বলতে পারি না যে ক্যান্সারই হবে। রোগ তো বহু প্রকারের হয়, বহু রকমের হয়, তো যে কোনো রোগ হতে পারে। কিন্তু ক্যান্সার হয়েছে মানে নর্থ ইস্টে নয় টয়লেট নয় কিচেন বা সেপটিক ট্যাঙ্ক, কিছু না কিছু সেখানে আমরা দেখতে পেয়েই যাব। হ্যাঁ, এবার কিছু কিছু ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম মানে কিরকম ব্যতিক্রম? ব্যতিক্রম মানে কখনো কখনো সাউথ ওয়েস্টও এই সেম ক্যান্সার রোগকে দিয়ে দেয় বা এসএসডব্লিউ দেয়। যখন আমরা মেডিকেল নিয়ে পড়বো তখন আমরা জিনিসটা পুরো ডিটেলসে জানতে পারবো, কিন্তু আপাতত প্রাথমিকভাবে এটুকু জেনে নেবো, নর্থ ইস্টই দায়ী। নর্থ ইস্ট আর এনএন এই দুটো জায়গায় কিন্তু যে কোনো রোগের জন্য দায়ী, যে কোনো রোগের জন্য। কারণ এনএনই আমাদের পুরো ইমিউন সিস্টেমটাকে দেখে, আর নর্থ ইস্ট মাথা। তো মাথায় যদি ক্রমাগত কেউ নোংরা ফেলতে থাকে, নোংরা করতে থাকে, সেক্ষেত্রে কি হবে? মাথা তো আমাদের পুরো শরীরের রাজধানী, সেখানে যখন ক্রমাগত আমাদের নোংরা হচ্ছে, গন্ধ হচ্ছে,
অপরিষ্কার থাকছে, তো অটোমেটিক সেই ব্যক্তির চিন্তা ভাবনা পরিষ্কার বা স্বচ্ছ হতে পারে না, আর ধীরে ধীরে তার নার্ভাস সিস্টেম খারাপ হবে, তার ইমিউন সিস্টেম খারাপ হবে, ধীরে ধীরে তাকে সেই রোগ গ্রাস করবে, যে কোনো কঠিন রোগ তাকে গ্রাস করবে। পুরো বাস্তুর মধ্যে, পুরো এরিয়ার মধ্যে নর্থ ইস্টই এমন একটা জায়গা যেখান থেকে সব থেকে পিওর যে পজিটিভ এনার্জিটা এটা আসে। মানে যে এনার্জিটা ব্রহ্মস্থান থেকেও ক্রিয়েট হয় না, পুরো পিওর পজিটিভ এনার্জি, সেই পিওর পজিটিভ এনার্জিটা নর্থ ইস্ট থেকে ক্রিয়েট হয়, যেটা সম্পূর্ণ বাস্তুর মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য একটা খুব প্রাথমিক কথা প্রচলিত আছে, দেখবেন আমরা অনেকেই শুনে থাকি, যারা একটু বয়স্ক লোক আছেন তাদের মুখে অনেকেই শুনে থাকবো আমরা, যে আরে উত্তর আর পূর্ব দিকটা না একটু হালকা রাখতে হয়, ওদিকে বেশি ভারী ভারী জিনিস রাখতে নেই, ওদিকটা ডাউন রাখতে হয়, আর দক্ষিণ পশ্চিম দিকে যত ভারী ভারী জিনিস রাখতে হয়, জাম করতে হয়, উঁচু রাখতে হয়। কথাটা তারা বলে, নর্মাল বলে দেয়, কিন্তু এর পিছনে সাইন্টিফিক একটা বিরাট ব্যাখ্যা আছে। কিন্তু যখন সকালে সূর্য ওঠে, একদম সকাল সকাল যখন সূর্যটা উঠছে, সূর্যের যে প্রথম কিরণটা, সেই প্রথম কিরণটা গিয়ে নর্থ ইস্টে মানে ঈশান কোণে পড়ে, তারপর উত্তর পূর্ব এই সমস্ত দিকগুলোতে পড়ে, প্রথম কিরণটা কিন্তু ঈশান কোণে পড়ে। আর ওই যে সকাল সকাল সূর্য উঠলো আর এই প্রথম কিরণটা আমরা পেলাম, তখন সূর্যের এই প্রথম কিরণের মধ্যে একটা রশ্মি থাকে। হ্যাঁ, খোলা আছে। এক মিনিট। বলছি আপনি যদি বাই চান্স বেরিয়ে যান স্ত্রীর দিকটা চালিয়ে যাবেন, আমার বাকি এখনো আসেনি। বাইক বাইকটা আছে তো না? হ্যাঁ, তো নর্থ ইস্ট নিয়ে বলছিলাম। তো এই যে নর্থ ইস্টের জায়গাটা, তো এইখানে এতটা পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি হয় যেটা ব্রহ্মস্থানকেও হার মানায়, সব থেকে শুদ্ধ এবং প্রিয় এনার্জি। তো এই জায়গাতে নর্থ ইস্টে আমরা টয়লেটও করতে পারি না, নর্থ ইস্টে আমরা কিচেনও করতে পারি না, সেপটিক ট্যাঙ্ক তো একদমই না। আর যেটা বলছিলাম যে সকালে সূর্য উঠলো, ওঠার পর প্রথম যে কিরণটা সেটা নর্থ ইস্টে পড়লো, তারপর উত্তর পূর্ব হয়ে এই দিকগুলোতে পড়ছে। আর সকালের সূর্যের মধ্যে একটি রশ্মি আছে যেটাকে আমরা ইউভি বলি। যত বেলা বাড়ে, 9টা 10টা যত টাইমটা বেড়ে যায়, তত ইউভি রশ্মিটা ক্ষতিকর হয়ে যায়, যেটা আমাদের শরীরে ক্ষতি করে। কিন্তু সকালের দিকে সূর্যের রশ্মির মধ্যে যে ইউভিটা থাকে সেটা অত্যন্ত উপকারী, যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। ওই ইউভির দ্বারাই কিন্তু, সকালের ইউভির দ্বারাই কিন্তু আমরা ভিটামিন ডি পাই, আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং আমাদের অনেক রোগ সূর্য বিনষ্ট করে দেয় ওই প্রথম রোদের প্রথম কিরণটা দিয়ে, যার মধ্যে ইউভিটা থাকে। আর যেহেতু সূর্যের প্রথম রশ্মিটা উত্তর পূর্ব হয়ে আসে, এই জন্য উত্তর পূর্বটা ফাঁকা রাখা হয় যাতে এই কিরণটা পুরো বাড়ির মধ্যে ছড়াতে পারে। আর যেহেতু নর্থ ইস্টে প্রথম কিরণটা এসে পড়ে, এই কারণে নর্থ ইস্টে ঊর্জাটা একদম শুদ্ধ ঊর্জা হয়ে যায়। আর এই ঊর্জাটা যাতে সম্পূর্ণ বাড়িতে ছড়াতে পারে, এই জন্য নর্থ ইস্ট আর নর্থ ইস্ট এই তিনটে দিক সহ ব্রহ্মস্থানটাকে ফাঁকা রাখা হয়, যাতে এই ঊর্জা ব্রহ্মস্থানে পৌঁছতে পারে আর ব্রহ্মস্থান থেকে পুরো 16 দিকে আবার ছড়িয়ে যেতে পারে। এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা না জেনে আমরা কেবলমাত্র ওই কথাগুলোকে, ও বয়স্ক বলছে, ওর নিয়ম ছিল, এখন আর সব নিয়ম নেই, এখন আমরা এত কিছু মানতে পারবো না, করতে পারবো না, এইরকম একটা তকমা দিয়ে সেই কথাগুলোকে আমরা এড়িয়ে যাই। সেই কথাগুলোর পিছনে সাইন্টিফিক ব্যাখ্যাটাকে আমরা খোঁজার কখনো চেষ্টাই করিনি। অশ্বত্থ গাছকে আমরা একসময় ঈশ্বর বলে পূজা করতাম, এখনো করি না মনটা নয়। অশ্বত্থ গাছ যেখানেই থাকতো, তখনকার বড়রা বলতেন যে অশ্বত্থ গাছ কখনো কাটতে নেই, অশ্বত্থ গাছে স্বয়ং বিষ্ণুর বসবাস। আমরা তাকে বিষ্ণু জ্ঞানে, লক্ষ্মী নারায়ণ জ্ঞানে পূজা করতাম, কিন্তু কখনো ভেবে দেখিনি যে এইরকম একটা রিজন কেন আসলো আমাদের সামনে, অশ্বত্থ গাছ কাটতে নেই বা অশ্বত্থ গাছের সঙ্গে কোনো কিছু করতে নেই।
সাইন্টিফিক রিজন যদি যাই আমরা সেখানে, এটা ভাবো যে অশ্বত্থ গাছ এমন একটা গাছ যে 24 ঘন্টাই অক্সিজেন দেয়, 24 ঘন্টাই দেয়। বাকি যে সমস্ত গাছগুলো আছে তারা কেবলমাত্র সূর্য যতক্ষণ আকাশে থাকে ততক্ষণ মাত্র অক্সিজেন দেয়, আর অশ্বত্থ গাছ 24 ঘন্টায় অক্সিজেন দেয়। এই জন্য প্রত্যেক 2-3 কিলোমিটার অন্তর একটা করে অশ্বত্থ গাছ থাকতো সেই সময়, যাতে পরিবেশটা শুদ্ধ থাকে। এইরকম প্রত্যেকটা আমাদের যত নিয়ম আছে, যত সংস্কার আছে, প্রত্যেকটার পিছনে একটা করে সাইন্টিফিক রিজন আছে, যেগুলো আমরা কখনো জানার চেষ্টা করিনি। আমরা শুধুমাত্র কুসংস্কার বা ইত্যাদির তকমা দিয়ে সেগুলোকে এড়িয়ে যাই। আর সেই এড়াতে 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 আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সত্যিকারের সাইন্টিফিক যে শাস্ত্রগুলো আছে আমরা সেগুলোকেও এড়িয়ে যাওয়া শুরু করে দিয়েছি, সেগুলোর প্রতিও গুরুত্ব দিচ্ছি না। আর বাস্তু এমনই একটা সায়েন্স যেটাকে পেয়ে আজকে নাসা যার উপর রিসার্চ করছে। এমনকি কিছুদিন মানে বছর 3 আগে নাসার নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে। নাসার যে রিসার্চ সেন্টার ঠিক তার পাশে একটু দূরে একটা নতুন নাসার রিসার্চ সেন্টার ওপেন হয়েছে, যেটা সম্পূর্ণ ভারত থেকে বাস্তুবিদ নিয়ে গিয়ে, মানে যারা বাস্তু আচার্য আছেন বড় বড়, তাদেরকে নিয়ে গিয়ে তাদের দ্বারা ড্রয়িং করিয়ে নতুন রিসার্চ সেন্টার ওপেন করলো নাসা। ইসরোর পুরো সেট আপ বাস্তুবিদ দিয়ে বানানো, রাষ্ট্রপতি ভবন পুরো বাস্তুবিদ দিয়ে বানানো। মানে এরকম ভারতবর্ষে বহু সরকারি ক্ষেত্র রয়েছে যেগুলো বাস্তুবিদরা তৈরি করেছেন নিজেরা ড্রয়িং করে। কেন? এমনকি ইসরো পর্যন্ত, যেখানে বৈজ্ঞানিকদের বসবাস। কেন? কারণটা কি? কারণটা এটাই, কারণ প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বস্তুর নিজস্ব ধর্ম আছে, নিজস্ব কার্য আছে। তাকে তার ধর্ম ও কার্য অনুযায়ী তার জন্য যে দিকটা সঠিক তাকে সেদিকে বসাতে হবে, কারণ প্রত্যেকটা দিকেরও নিজস্ব এনার্জি আছে। এখন আমি পড়াচ্ছি বা ক্লাস নিচ্ছি, তো এই ক্লাস নিতে নিতে আমি যদি এখন ভুল করে নিতে চলে যাই, নি জোনে গিয়ে বসে ক্লাস নিই, তখন দেখবো আমি আর ক্লাস নেবো না, আপনার সাথে গল্প করতে বসে যাবো, আমি ক্লাস নিতে পারবো না। তখন আনন্দ হবে, ফুর্তি হবে, গল্প গুজব হবে, পড়াশোনাটা হবে না। বা আমি ক্লাস নিতে নিতে যদি আমি এখন WNW বা ডিপ্রেশন জোনে চলে গিয়ে ক্লাস করাই, তো সেক্ষেত্রে দেখা যাবে আমি ক্লাস করার কোনো মুডই আমার নেই, ইচ্ছেই আমার নেই, ধর ভালো লাগছে না, আজকে অফ করে দিই। এই সেম জিনিসটা তে গেলেও হবে, আর SSW তে গেলে তো কিছু করার মুডই থাকবে না, ভালোই লাগবে না। তাহলে প্রত্যেকটা, অর্থাৎ আমার কাজ কি? আমার কাজ পড়ানো। তাহলে পড়াতে গেলে আমাকে কোন জোনে বসতে হবে? পড়াতে গেলে আমাকে নর্থ ইস্টে বসতে হবে, না হলে WSW, না হলে ওয়েস্টে। যারা ছাত্র বা যারা পড়াশোনা করেন তারা যদি এখন ভুল করে গিয়ে নিতে বসে পড়ে, বা ডিপ্রেশন জোনে বা অ্যাংজাইটি জোনে গিয়ে বসে পড়ে, তাদের পড়াশোনাটা বেকার, তারা পড়াশোনা করতেই পারবে না, বেকার টাইম ওয়েস্ট হবে। এখন যে টিভি যারা দেখেন, বাড়িতে প্রত্যেকের টিভি আছে, টিভি যদি কোনোভাবে ডিসপোজাল জোন বা WNW তে চলে যায়, WNW তে টিভি চলে গেলে একটা মজার জিনিস কি জানেন? যখন ডিপ্রেশন জোনে টিভি লাগিয়ে দেবো আমরা, তখন সেই টিভিতে যে শো গুলো আমরা দেখবো, যে সিরিয়াল হোক বা সিনেমা হোক, যেগুলো আমরা দেখবো, সেই প্রত্যেকটা জিনিসই ডিপ্রেশন মার্কা, দুঃখ দুর্দশায় ভরা। এই জিনিসগুলো দেখতে ভালো লাগবে তখন। অর্থাৎ আমি কি চাইছি, কারণ প্রত্যেকটা জিনিসের তো নিজস্ব এনার্জি আছে, আর সেই যে দিকে আমি রাখছি সেই দিকটারও আছে। এর কার ক্ষমতা বেশি? যেটাকে রাখছি তার ক্ষমতা বেশি, না যে দিকে রাখছি তার ক্ষমতা বেশি? অবভিয়াসলি যে দিকে রাখছি তার ক্ষমতাই বেশি হবে, কারণ ক্ষেত্র তার। এই জন্য 16 দিকের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রত্যেকটা দিক পাই টু পাই এমন ভাবে ইফেক্ট করে না প্রত্যেকটা জিনিসের ওপর, যেগুলো সত্যিই ভাবতে বাধ্য করে এটা কিভাবে সম্ভব, এইভাবে কি করে এনার্জি কাজ করতে পারে এত প্র্যাকটিক্যালি। যাকে সাউথ ওয়েস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, সাউথ ওয়েস্ট বোঝা গেছে মোটামুটি। অর্কদীপ বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ, হয়ে তো গেল। এবারে তাহলে বাথরুমটা কোথায় করতে হবে, এটা তো একটা বড় প্রশ্ন। মানে বর্তমান সময়ে তো জায়গা কারো নেই, সবই তো ফ্ল্যাট,
হুম। তাহলে বাথরুমটা কোথায় করতে হবে হ্যাঁ। এটা আপনার টাস্ক থাকলো। আপনি আগামীকাল ক্লাসে বলবেন যে বাথরুমটা আমরা এই 16 দিকের মধ্যে কোথায় কোথায় করতে পারি। আচ্ছা। একটু ভাবুন, রিসার্চ করুন, পারবেন আপনি, আপনার ক্ষমতা আছে। হ্যাঁ, আর একটা প্রশ্ন করি, যদি ধরুন আমার যে মেন বাড়ি, তার বাইরে যদি ধরুন নর্থ টু সাউথ যদি ড্রেন থাকে, দিয়ে ধরুন ঈশান কোণটাতে গিয়ে নর্থ ইস্টে গিয়ে ধরুন ওটা জমা হচ্ছে দিয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, তো এক্ষেত্রে কোনো সমস্যা হয়? যদি ড্রেন চাপা থাকে কোনো প্রবলেম নেই, খোলা থাকলে একটু ইফেক্ট আসে, ওটা সামান্যটা কাটিয়ে দেওয়া সম্ভব, এমন কিছু ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, নিশ্চয়ই। হুম। আমার এক রিলেটিভস, তার বাড়ির এন্ট্রান্স প্রথমে ইস্ট ফেসিং ছিল, হুম। তারপর সে মডিফাই করে এন্ট্রান্সটাকে প্রপার সাউথ ওয়েস্টে নিয়ে এসেছে। হুম। এবং তারপরেই সেই বাড়ির যে ছেলে ইনকাম করে, তো তার স্লিপ ডিস্ক হয় কোমরে, এবং মানে মারাত্মক ধরনের একটা অপারেশনও হয়। হুম। মানে বলতে গেলে সেখানে একটা কৃত্রিম অঙ্গই লাগানো হয় কোমরে। হুম। তো সেইভাবে সে চলছে, মানে তার তো গেল কোমরটা সারা জীবনের মতন। হুম। হ্যাঁ, হাঁটাচলা করছে, বাট নর্মালি সে বাইক টাইক কিছু চালাতে পারে না। হুম। এবার তারপর এই রিসেন্ট তার ছেলে হয়েছে, এবং হওয়াতে একটু প্রবলেম হয়েছিল। ছেলে হয়েছে সেই সাউথ ওয়েস্ট এন্ট্রান্সের বাড়িতেই। হুম। তো সেক্ষেত্রে কি সেই বাচ্চাটার উপর কোনো এফেক্ট আসতে পারে সাউথ ওয়েস্ট এন্ট্রান্সের জন্য? অবশ্যই আসবে। যেমন কি ধরনের আসতে পারে? এন্ট্রান্স সাউথ ওয়েস্টে আসলে কোমরে এরকম ভাবে রোগে তো পড়বে না। সাউথে হতে পারে। আচ্ছা। মানে ওই ওইখানে এন্ট্রান্সটা করার পরে কিন্তু ওর এই হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা ওইখানে হয়েছিল, এবং বাড়িতেই হয়েছে, যেতে বাইক তোলার সময়ই হয়েছে ওই ঘটনাটা। ওইখানে ব্যাপারটা হচ্ছে যে ওইখানে এন্ট্রান্স করার পরেই তো হবে, কিন্তু আপনি যে হুম। সিমটমটা বললেন এটা সাউথ ওয়েস্টের সিমটম না, এটা হচ্ছে S5 এর সিমটম। আচ্ছা মানে আমরা যে আচ্ছা। প্রত্যেকটা দিককে 8টি ভাগে ভাগ করি, হুম তো হুম হুম সেদিকে হুম দেখতে গেলে যে ছেলেদের এই এই যে ছেলের মধ্যে একটা কষ্ট আসলো, একটা রোগে পড়লো, সারা জীবনের হুম জন্য হুম। একটা গেল, তো এটা কিন্তু পার্মানেন্টলি একদম একটা ড্যামেজ। এটা হচ্ছে হুম। S5 এর সিমটম। S5 আর S6 এর মধ্যে যখন দরজা থাকবে তখন এগুলো হয়। আচ্ছা। এটা আর পুরোপুরি সাউথ সেক্ষেত্রে ওয়েস্টে যদি, এন্ট্রান্স নেয়নি। ওকে, আর সেক্ষেত্রে যদি ওখানে কোনো নতুন প্রজন্মের মানে নতুন প্রজন্ম আগমন ঘটে? আসলেও S5 বা S6 এর দরজার একটা ব্যাড নেচার হচ্ছে এটাই যে অর্থ থাকলেও পুত্র কষ্ট। মানে ছেলেদের কোনো না কোনো ভাবে কষ্ট হবেই, কোনো না কোনো ভাবে তারা পীড়িত হবে। মানে তার ছেলেই হয়েছে এই হুম। 1 মাস হলো। তার যে ছেলে হয়েছে তো ওই ছেলেরও কোনো না কোনো বিপদ কিন্তু লেগে থাকবে, মাঝে মধ্যেই লেগে থাকবে। আচ্ছা, আমি সেটা পার্সোনালি আমি চেক করব, করে জানাবো হ্যাঁ, কারণ তোমাকে এন্ট্রান্স অবশ্যই। না করলে প্রবলেম আসতে থাকবে। মানে চেঞ্জ করাটাই একমাত্র সলিউশন বলছো? হ্যাঁ, S5 S6 এর এন্ট্রান্স খুব ক্ষতিকর হয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বিশ্বজিৎ রাজ পণ্ডিত, বিশ্বজিৎ রাজ পণ্ডিত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হুম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বোঝা গেছে পুরো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো কিন্তু আমি অফলাইনে সব দেখবো, খাতায় নোট। ইয়েস।
তো মোটামুটি সাউথ ওয়েস্ট আমাদের ক্লিয়ার হয়েছে, যারা ক্লাসে উপস্থিত আছি তাদের। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আগামীকাল আমরা যে ক্লাসটি করব, আগামীকাল আমরা সম্পূর্ণ 16 দিক যে আছে 16 দিকের পুরোপুরি বিবরণ নিয়ে আলোচনা করব। পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বিবরণ 16 দিকের, কোনখানে কি করতে পারি, কোনখানে কি করতে পারি না, কেন করতে পারি, কেন করতে পারি না। আর অর্কদীপ বাবুর একটা বিশেষ কাজ থাকলো, যেটা টয়লেট কোথায় করতে পারি সেটা খুঁজে বের করা নিজের মতন করে, এটা করতে হবে। আর বাকি যতটুকু আমাদের বাকি থাকলো সেটা সবটা আমরা আগামীকাল পুরো কভার করে নেব। কেমন? ঠিক আছে, আজকের ক্লাস কারোর বুঝতে অসুবিধা নেই তো কোনো? না, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হয়েছে। বাহ, থ্যাংক ইউ। যখনই কোনো অসুবিধা হবে অবশ্যই জিজ্ঞাসা করবেন, পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া কিন্তু প্রয়োজন। তো আজকের ক্লাস আমরা এই অবধি রাখি। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ নিশ্চয়ই, এই তো। বলো বলো বলো। হ্যাঁ স্যার, বিষয়টা হচ্ছে বোঝা তো সবই যায়, কিন্তু সমস্যা হচ্ছে প্রথম প্রথম যারা আমরা বাস্তু বুঝি না, বাস্তু সম্পর্কে কোনো ধারণা নেই, হুম, হ্যাঁ, অনেকে বলে ফেলে যে বাস্তু কি, এইসব ফালতু জিনিস, এইসব যে ব্রাহ্মণরা ঠকানোর জন্য এইসব করছে, বাস্তু করবো না। যে বাস্তু যখন বলা হয় যে তোমার বাস্তুতে দোষ আছে, তোমার বাস্তু ঠিক করতে হবে, গিয়ে তোমার বাস্তু দেখবো, তখন তারা এইরকম সমস্যা হচ্ছে যখন আমরা ফিল্ডে কাজ করতে যাচ্ছি। তো তাহলে সেক্ষেত্রে এক কথায় কি বলা যেতে পারে, এটা একটু বলছি। প্রথমে বাস্তু, প্রথমে আমরা, হ্যাঁ বলুন। প্রথম কথা, বাস্তু ঠিক করার আমরা কেউ নই, করতে পারিও না। আমরা কেবলমাত্র কোথায় কি হতে পারে, কোথায় কি হতে পারে এটুকু বলতে পারি, এক নাম্বার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি তাকে কেন বলতে যাবো যে আপনার বাস্তুতে দোষ আছে? আমার তো বলার দরকার নেই। যার প্রবলেম আছে, যে ভুগছে, সে নিজে এসে জিজ্ঞাসা করবে, সে নিজে এসে বলবে প্রবলেম কি কিছু আছে। আর এই যে যারা বাস্তু মানে না বা বিশ্বাস করে না, তাদের দরকার নেই তো। এটা তো জোর জবরদস্তি না যে তাকে মানতেই হবে, তাকে বিশ্বাস করতেই হবে, কোনো ব্যাপার না। এই বিষয়টা হচ্ছে যে ব্যাপারটা কি জানো তো, মানে আমরা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছি না, বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছি। যত বিজ্ঞান মনস্ক মানুষ হচ্ছে, তত আধ্যাত্ম থেকে বা আমাদের শাস্ত্র থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু উল্টোটা হচ্ছে সমস্যাটা, মানে যারা প্রকৃত বিজ্ঞানী, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, যারা বিজ্ঞান নিয়ে পড়ছে, যারা প্রকৃত বিজ্ঞানের ছাত্র, তারা আবার এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু বিজ্ঞান মনস্ক যারা, বিজ্ঞানকে বিশ্বাস করে যারা, তারা আবার গুরুত্ব দেয়। তো তুমি যাদের কথা বলছো, এই মানুষের সংখ্যাটা বেশি, অবশ্যই বেশি, কিন্তু এরা কোনো কাজে লাগে না। গতকাল গুণ নিয়ে পড়াশোনা হচ্ছিল না, সত্য রজতম 3 গুণ। তো যখনই দেখবে এইরকম মনোবৃত্তি এসে গেছে, এরকম ভাবে এই ধরনের কথাবার্তা বলছে, অতএব এর মধ্যে তমগুণে ভরা রয়েছে। এ পুরোপুরি তমগুণী, এর দ্বারা কি কোনো কিছু করা সম্ভব না। এই যেখানে আছে ওই জায়গাতেই পড়ে থাকবে, যদি নিজেকে চেঞ্জ না করে, যদি মনোভাব না পাল্টায়। তো ধীরে ধীরে যখন মনোভাব চেঞ্জ হবে, ধীরে ধীরে যখন পাল্টাবে, তখন ওর অটোমেটিক উন্নতি হবে। তো তখন নিজে ধীরে ধীরে বিশ্বাস করতে আরম্ভ করবে। তো আমরা জোর করে তো কাউকে বোঝাতে পারি না, যদি সে বুঝতে না চায়। এইবার বাকিটা তোমার দক্ষতা, তোমার জ্ঞানের পরিচয়। বাবা ঠিক আছে, এরা বাইরে। কেমন? ঠিক আছে অংশমান? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখি আমরা ক্লাস। আগামীকাল আমরা সঠিক সময় চলে আসবো ক্লাসে। আজকে আমার একটু আসতে দেরি হয়েছে, ঠিক কথাই, আর একটু অন্য জায়গায় আমাকে যেতে হবে এই মুহূর্তে, তো যার জন্য আজকে ক্লাসটা একটু 2 মিনিট আগেই বন্ধ করছি। বাকি যেটুকু থাকলো আমাদের, আমরা আগামীকাল 16 দিক সম্বন্ধে A to Z পুরোটা কভার করে দেবো। কেমন? তো আজকের জন্য আমরা এই পর্যন্তই রাখি। গুড নাইট ভাই। শুভরাত্রি, একদম। সকলে ভালো থাকবেন। আবার আগামীকাল আমাদের সঠিক ক্লাস টাইমে দেখা হবে।